আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলে সাধারণত যেটা করি সেটা হচ্ছে যেকোনো শ্রেণীর বোর্ড বই যেগুলো পড়ার চেষ্টা করি। তো এই ধারাবাহিকতায় আমরা আ যেটা আজকে নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ৫ম অধ্যায় পড়ব। তো সেই ৫ম অধ্যায়ের শিরোনাম হচ্ছে পদার্থের অবস্থা ও তাপ। স্টেট অফ ম্যাটারস মানে হচ্ছে পদার্থের অবস্থা এবং প্রেশার মানে হচ্ছে তাপ। প্রেশারকে জেনারেলি পি দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা জানি। তো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কঠিন, তরল এবং বায়বীয় এই তিনটি অবস্থার সাথে আমরা পরিচিত। এর মাঝে তরল এবং বায়বীয় পদার্থ প্রবাহিত হতে পারে, তাই এই দুটিকে প্রবাহীও বলা হয়। তার মানে প্রবাহী পদার্থ বলা হয় কাকে? পদার্থের তিনটি অবস্থার মধ্যে যে পদার্থগুলো প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি প্রবাহী পদার্থ। যেমন তরল এবং গ্যাস বা বায়বীয় পদার্থ এই দুইটা কি হতে পারে? প্রবাহিত হতে পারে, এই জন্য এই দুইটাকে প্রবাহী পদার্থ বলা হয়। এই অধ্যায়ে আমরা পদার্থ তার তিন অবস্থাতে কিভাবে চাপ প্রয়োগ করে সেটি বিশ্লেষণ করে দেখাবো। শুধু তাই নয়, পদার্থের একটি বিশেষ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় স্থিতিস্থাপকতার ধর্ম কিভাবে কাজ করে সেটি নিয়েও আলোচনা করা হবে। কঠিন, তরল এবং বায়বীয় ছাড়া প্লাজমা নামে পদার্থের আরও একটি অবস্থা আছে। কেন এটিকে পদার্থের চতুর্থ অবস্থা বলা হয় সেটিও বোঝার চেষ্টা করব। 5.1 চাপ অর্থাৎ প্রেশার। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় চাপ শব্দটা নানাভাবে ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানে চাপ শব্দটার একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে। আমরা আগের অধ্যায়গুলোতে নানা সময় নানা ধরনের বল প্রয়োগ করার কথা বলেছি, তবে বলটি ঠিক কিভাবে প্রয়োগ করা হবে সেটি বলা হয়নি। যেমন তুমি একটা পাথরকে এক হাতে ঠেলতে পারো, দুই হাতে ঠেলতে পারো, কিংবা তোমার সারা শরীর দিয়ে ঠেলতে পারো। প্রত্যেকবার তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করলেও চাপ কিন্তু হবে ভিন্ন। প্রথম ক্ষেত্রে তুমি তোমার হাতের তালুর ক্ষেত্রফলের ভেতর দিয়ে বল প্রয়োগ করেছ। যদি তোমার প্রয়োগ করা বল হয় এফ এবং হাতের তালুর ক্ষেত্রফল হয় এ, তাহলে চাপ হচ্ছে পি সমান এফ বাই এ। তাহলে আমরা দেখলাম যে এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এইখানে এই পাথরটাকে একজন শুধু এক হাত দিয়ে বল প্রয়োগ করতেছে, এখানে দুই হাত দিয়ে বল প্রয়োগ করতেছে, আর এইখানে একজন পুরো শরীর বুক থেকে শুরু করে পেট পর্যন্ত দুই হাত পুরো অংশ দিয়ে কি করতেছে? বল প্রয়োগ করতেছে। যদিও প্রত্যেক জায়গায় একই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, বাট এই বল প্রয়োগ কতটুকু জায়গায় হচ্ছে, অর্থাৎ কতটুকু অঞ্চলে কতটুকু ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করতেছে সেটা কিন্তু কম বেশি। একই পরিমাণ বল এখানে শুধুমাত্র হাতের উপর কি হচ্ছে, হাত যতটুকু ক্ষেত্রফল ততটুকু এরিয়ার উপর বলটুকু কাজ করতেছে। এখানে দুই হাতের সমান অর্থাৎ দ্বিগুণ জায়গায় কি করতেছে? বলটা কাজ করতেছে। আর এইখানে তার থেকে কি অনেক বেশি অঞ্চল জুড়ে বল প্রয়োগ হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের বল কতটুকু এরিয়ায় কাজ করতেছে এইটা যখন আমরা পরিমাপ করি, তখন একটা নতুন একটা রাশি আসে, সেই রাশিটাকে বলা হয় প্রেশার। সেই প্রেশারটাকে কি করে হিসাব করা হয়? যে বলটা আমরা প্রয়োগ করতেছি সেই বলটা কতটুকু এরিয়াতে প্রয়োগ করতেছে সেই এরিয়া দিয়ে ভাগ করে আমরা হিসাব করার চেষ্টা করি যে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা যদি এই বলটাকে তার প্রয়োগকৃত ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল কাজ করতেছে সেটা আমরা পাই। এই একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণটাকেই বলা হচ্ছে প্রেশার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল যত কম হবে প্রেশারটা কি হবে তত বেশি হবে। তাহলে একই পরিমাণ বল এখানে অল্প ক্ষেত্রফলে পড়তেছে, তার মানে প্রতি একক ক্ষেত্রফলে এখানে বেশি পরিমাণ বল কাজ করবে। এখানে তার অর্ধেক, এখানে আরও কম, চাপটা এখানে হবে আরও কম। তাহলে আমরা বুঝতে পারলাম যদি একটা নির্দিষ্ট পরিমাণ বল হয় সেক্ষেত্রে প্রেশারটা হবে কি ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বল যত বেশি ক্ষেত্রফলে কাজ করবে ওই ক্ষেত্রফলের উপর প্রেশারের মান তত কমে যাবে। একইভাবে যদি ক্ষেত্রফলের মান কমে যায় সেক্ষেত্রে প্রেশারের মান কি হবে? বেড়ে যাবে। আবার যদি একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে প্রেশার হবে কি বলের সমানুপাতিক, সেক্ষেত্রে কি এ হবে ধ্রুব। অর্থাৎ একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে তখন প্রেশার কি হবে? এটার সমানুপাতিক হবে। অর্থাৎ বল যত বেশি হবে প্রেশারও তত বেশি হবে। আবার যদি বলের মান সুনির্দিষ্ট থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল যত বেশি হবে প্রেশারের মান তত
কমবে। তো এই হচ্ছে চাপ বা প্রেসারের কনসেপ্ট। চাপের একক যদি আমরা দেখি, এটা খুব ইজি, যে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক হচ্ছে কি নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে চাপের একক হবে কি নিউটন পার মিটার স্কোয়ার। এটার একটা নতুন নাম দেওয়া হয়েছে, সেই এককটার নাম হচ্ছে কি প্যাসকেল। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার আর 1 প্যাসকেল কি একই জিনিস। আর এটার মাত্রা হচ্ছে কি, মাত্রা সেম ভাবেই করব। এখানে উপরে বলের মাত্রা কি এম এল টি ইনভার্স 2, এটা আমরা সবাই জানি। আর এরিয়ার মাত্রা হচ্ছে কি এল স্কোয়ার। সেক্ষেত্রে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হবে এম, এখানে এল এর উপর 1 আছে আর এখানে 2 আছে, তাহলে উপরে গিয়ে -2, 1 - 2 সমান -1 হবে, আর টি ইনভার্স 2। তাহলে এটা হলো কি চাপের মাত্রা। তো বলের এককের যে জিনিসটা আমরা পড়লাম যে তাহলে আমরা একটু আগে বললাম যে 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার বল মানে হচ্ছে 1 প্যাসকেল। 1 নিউটন পার মিটার স্কোয়ার বল মানে হচ্ছে কি 1 প্যাসকেল। তাহলে 1 প্যাসকেল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার প্রেসার বলতে আমরা কি বুঝি? তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার প্রেসার বলতে বোঝায় যে একটি 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে কি 1 নিউটন। তাহলে 1 নিউটন বা 1 প্যাসকেল। 1 প্যাসকেল আমরা কাকে বলবো? 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল কাজ করে সেটাকে আমরা বলবো 1 প্যাসকেল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা যদি বায়ুমণ্ডলের যে চাপ আছে এটার কথা যদি বলি, তো বায়ুমণ্ডলের প্রেসার কত? তো চাপ পরিমাপের জন্য আর একটা একক আছে। সাধারণত এই এককে বায়ুমণ্ডলের চাপকে পরিমাপ করা হয়। সেই এককটাকে বলা হচ্ছে কি 1 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ারিক চাপ, 1 এটিএম চাপ। অর্থাৎ 1 এটিএম চাপ হচ্ছে যে পৃথিবীর পুরো বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠের 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে, সেই চাপকে বলা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ। তো 1 অ্যাটমসফিয়ার চাপকে যদি আমরা প্যাসকেলে হিসাব করি, যে তাহলে আমরা দেখি যে পুরো বায়ুমণ্ডল পৃথিবীর 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর কত নিউটন বল প্রয়োগ করে, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার সমান কত নিউটন পার মিটার স্কোয়ার, সেটা হচ্ছে 101.325 ইন্টু 10³ নিউটন। তাহলে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে এত নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ বায়ু পৃথিবীর পৃষ্ঠের উপর প্রতি বর্গ কিলোমিটার এরিয়ায় এত নিউটন কি করে বল প্রয়োগ করে। তো এইটাকে অনেক সময় আরো সহজে মনে রাখার জন্য 325টাও বাদ দিয়ে দেওয়া হয়, তখন 10⁵ এত প্যাসকেল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার বলা হয়। তাহলে এটা আমরা মাথায় রাখতে পারি যে 1 অ্যাটমসফিয়ারিক চাপ মানে হচ্ছে 1.01 × 10⁵ প্যাসকেল। সো আমরা চাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। তার মানে এই যে 1 অ্যাটমসফিয়ার চাপ মানে এটা, তাহলে তার মানে পুরো বায়ুমণ্ডল কন্টিনিউয়াসলি আমাদের মাথার উপর কি করতেছে, এই পরিমাণ প্রেসার দিচ্ছে প্রতি একক বর্গ কিলোমিটার হিসাবে। তো আমাদের মাথার উপর, মাথা যেহেতু 1 বর্গ কিলোমিটার না, সেই হিসাবে আমাদের মাথায় এত নিউটন বল পড়তেছে না, তার চেয়ে একটু কম পড়তেছে। তো আমরা যদি ভাগ করি তাহলে বুঝতে পারবো। আমাদের মাথার ক্ষেত্রফল দিয়ে যদি গুণ করে ফেলি এই জিনিসটাকে, এটা গুণ এরিয়া, তাহলে আমরা জানি কত আমাদের মাথার উপর কতখানি বল প্রয়োগ হচ্ছে। তাহলে পি সমান কি হবে, এফ সমান কি হবে পি এ। তাহলে এই যে প্রেসার, এটাকে আমরা যদি আমাদের মাথার ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমাদের মাথার উপর কি পরিমাণ বল পড়তেছে সেটা আমরা পাবো। এটা কিন্তু অনেক কম না, এটা বেশি অনেক একটা বড় ধরনের অ্যামাউন্ট। তো কাজেই দ্বিতীয় ক্ষেত্রে 2 হাত ব্যবহার করায় বল প্রয়োগকারী ক্ষেত্রফল দ্বিগুণ বেড়ে যাবে বলে চাপ অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যেটা, যে প্রথম 1 হাত দিয়ে যে পরিমাণ চাপ হবে, 2 হাত দিয়ে বল প্রয়োগ করলে তার চাপ দ্বিগুণ হয়ে চাপ অর্ধেক হয়ে যাবে, কেন ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাচ্ছে। তৃতীয় ক্ষেত্রে সারা শরীর ব্যবহার করে বল প্রয়োগ করায় বল প্রয়োগকারী ক্ষেত্রফল আরো বেড়ে যাবে, তাই চাপ আরো কমে যাবে। ঠিক আছে? বল একটি ভেক্টর রাশি, তাই তোমাদের ধারণা হতে পারে পি বুঝি অর্থাৎ প্রেসার বুঝি একটা ভেক্টর রাশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে চাপ কিন্তু একটি স্কেলার রাশি। আমরা যদি সঠিকভাবে লিখতে চাই তাহলে এটি লেখা উচিত এইভাবে, অর্থাৎ এফ সমান পি এ। তো চাপ জিনিসটা এটা স্কেলার রাশি কেন? তার কারণ চাপ সবসময় একটা তলের উপর কি লম্বভাবে ক্রিয়া করে। তো এখানে দিকটা সবসময় ফিক্সড। তো এখানে আলাদাভাবে দিক উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। একটা ক্ষেত্রফলের উপর এটা সবসময় লম্বভাবে যে বলটা কাজ করে সেটাকে আমরা
চাপ বলতেছি, সো এখানে ডিরেকশনের উপর এটা আর আলাদাভাবে কোনো কিছু নির্ভর করে না। যে ডিরেকশন থেকে বল প্রয়োগ করা হোক না কেন, বস্তুর উপর প্রেশার কি পড়ে, একই রকম পড়ে। ওই তলের উপর প্রেশারটা কি হয়, সেম হয়। তার কারণ প্রেশার হিসাব করার জন্য বল সবসময় লম্বভাবেই ধরা হয়। তো যেহেতু একটা দিক ফিক্সড হয়েই আছে, লম্বভাবেই ধরা আছে, সেক্ষেত্রে খামোখা এটাকে ভেক্টর রাশি বলে একটা দিক প্রকাশ করার কোনো দরকারই নেই। এই জন্য এটাকে বলা হচ্ছে স্কেলার রাশি, এটার ওইভাবে কোনো দিক নেই। তো এরপর যদি আমরা দেখি যে তাহলে আমাদের ওই সূত্রটা আসতেছে এফ পি সমান এফ বাই এ যদি হয়, তাহলে ওখান থেকে আমরা পাচ্ছি এফ সমান পি বাই পি এ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস তাহলে আমাদের মাথায় আসতেছে, তাহলে এফ তো ডেফিনেটলি একটা কি রাশি, ভেক্টর রাশি। এখন পি যদি স্কেলার রাশি হয়, তাহলে পিও একটা স্কেলার রাশি, ক্ষেত্রফলও একটা স্কেলার রাশি। সেক্ষেত্রে দুইটা স্কেলার রাশি গুণ করে কীভাবে একটা ভেক্টর রাশি হইতে পারে। তো পি যদি একটা ভেক্টর রাশি হইতো, তাহলে তখন কি হইতো, সুবিধা হইতো। তাহলে পি এর দিকটাই হইতো কি, এফ এর দিক। তো দুইটা স্কেলার গুণ করে কখনো ভেক্টর হতে পারে না। দুইটা ভেক্টর গুণ করে একটা ভেক্টরও হইতে পারে, একটা স্কেলারও হতে পারে, কিন্তু দুইটা স্কেলার গুণ করে কখনো একটা ভেক্টর রাশি হবে না। সেই ক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য এখানে ক্ষেত্রফলটাকে কি করা হয়েছে, ভেক্টর রাশি হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে ধরা হয়, ভেক্টরের পরিমাণ আর দিক থাকতে হয়। ক্ষেত্রফলের পরিমাণটুকু হচ্ছে ভেক্টরের পরিমাণ, আর বক্রতলে ক্ষেত্রফলের উপর বাইরের লম্ব হচ্ছে ভেক্টরের দিক। তাহলে এখানে এই যে এ নামক যে এই ক্ষেত্রফলটাকে ভেক্টর ধরা হলো, তাহলে এর তোমার দিক কোন দিকে হবে, এর দিক হবে এখান থেকে বাইরের দিকে। এটা হবে কি, বাইরের দিকে হচ্ছে কি এই যে এর দিক, এটা হচ্ছে ক্ষেত্রফলের দিক। আর ক্ষেত্রফলের পরিমাণটাই হচ্ছে কি তার মান, এবং ক্ষেত্রফলের উপর বাইরের ডিরেকশনটাই হচ্ছে এই ক্ষেত্রফলের দিক। তো এই দুইটা মিলেই মূলত তাহলে বলের একটা এখানে কি পাওয়া গেল, মান পাওয়া গেল, এবং দিক আসলো কোত্থেকে, ক্ষেত্রফলের থেকে। চাপ স্কেলার হওয়ার কারণে এর কোনো দিক নাই, এটি খুবই প্রয়োজনীয়, কারণ চাপ ধারণাটি কঠিন পদার্থ থেকে অনেক বেশি প্রয়োজনীয় তরল কিংবা বায়বীয় পদার্থে। তরল বা বায়বীয় পদার্থ যখন চাপ প্রয়োগ করে, তখন আসলে সেটি দিকের উপর নির্ভর করে না। এই বিষয়টি আমরা একটু পরেই দেখব। তাহলে চাপের যে এটা কি করে না, ডিরেকশনের উপর নির্ভর করে না। সেটা বিশেষ করে এটা তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে এটা বরং বেশি বোঝা যায়। যখন আমরা পড়বো তখন এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। এর পরের অংশে আমরা চলে যাই। ধরা যাক তোমার ভর হচ্ছে 50 কেজি, তোমার শরীরের পিঠের দিকের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.3 মিটার স্কোয়ার। তুমি শীত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। তাহলে আমরা যদি যখন শুয়ে থাকবো, তখন শুয়ে থাকলে কি হবে, অনেক বড় এরিয়া জুড়ে আমাদের ওজন কি করবে, কাজ করবে। আমাদের ওজন কি, এমজি। আমাদের ওজনটা কি হবে, ডেফিনেটলি এমজি। তাহলে এই এমজি যখন আমরা শুয়ে থাকবো কোনো মেঝের উপর, তখন এটা কি করবে, অনেক বড় এরিয়া জুড়ে কি করবে, কাজ করবে। তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টেই কি করবে, এই বলটা কাজ করবে। তাহলে অনেক বড় এরিয়া জুড়ে কি করবে, এই বলটা প্রয়োগ হবে। সেক্ষেত্রে একই পরিমাণ বল বড় এরিয়া জুড়ে কাজ করার কারণে পি সমান এফ বাই এ, যেটা এটা তুলনামূলকভাবে কমে যাবে। এই যে পি সমান হচ্ছে এফ আর এটা হচ্ছে কি এ। তাহলে আমাদের পিঠের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে এফ কে এ দ্বারা ভাগ করলে 980 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে প্রতি বর্গ মিটারে 980 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। এখন আমাদের পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া আছে 0.03 মিটার স্কোয়ার। এখানে দুই পায়েরটা একসাথেই দেওয়া আছে, অনেক সময় শুধুমাত্র এক পায়ের ক্ষেত্রফল দেওয়া থাকে, সেক্ষেত্রে ওইটাকে 2 দিয়ে গুণ করে দুই পায়ের ক্ষেত্রফল বের করে নিতে হবে। তারপর যদি এবার আমরা আমাদের ওই একই ওজন, ওই একই পরিমাণ ওজন যেটা, এবার কিন্তু আমাদের উপর দুই পায়ের উপর কি করবে, খারাপভাবে কাজ করবে। এবার ওই সেম পরিমাণ ওজন কি করবে, যদি এটা আমরা হয়, তাহলে দুইটা পা এবার কিন্তু কি, আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে আঁকতেছি। এই যে এবার কিন্তু কি করবে, দুই পায়ের উপর শুধুমাত্র এইটুকু এরিয়ার উপর কি করবে, এটা এবার কাজ করবে। ঠিক আছে, সে উদাহরণ হিসেবে যদি তোমার কি হয়, এইটা আমাদের পা হয়, তাহলে এবার কিন্তু কি হবে, এই মাত্র এই নিচের যে ক্ষেত্রফলটুকু আছে, এই এইটুকু ক্ষেত্রফল এবং এইটুকু ক্ষেত্রফলের উপর কি করবে, এটা কাজ করবে। ঠিক আছে, তো এবার যেহেতু ক্ষেত্রফল পুরো ওয়েট, এই পুরো ওয়েট এবার হচ্ছে কি এমজি। তাহলে এমজি এবার শুধুমাত্র কি হবে, এইটুকু এরিয়া, এইটুকু এরিয়া দিয়ে কি করবে, মাটির উপর পড়বে। সেক্ষেত্রে এবার কি হবে, ক্ষেত্রফলের মান কমে যাওয়ার ফলে
কি হবে, তোমার চাপের মানও কি হবে, কমে যাবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। সেই হিসাবটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে দেখো চাপের মান এবার কি হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল। সে কোথায় ছিল 980 আর কোথায় 16,333 মিটার স্কোয়ার। তো এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ শুয়ে পড়লে চাপ অনেক কম দেওয়া হয়। এজন্য মানুষ যখন চোরাবালিতে পড়ে তখন নিজেকে বাঁচানোর জন্য সবসময় শুয়ে পড়তে হয়, যেন সে অনেক কম চাপ দেয় এবং চোরাবালিতে সহজে ডুবে না যায়। তার কারণ এখানে প্রায় 16 গুণ, তাহলে এখানে 1000 আর এখানে 16,000। তবে আমরা যদি শুয়ে পড়ি তাহলে প্রায় 16 গুণের চেয়েও কম, প্রায় 16-17 গুণ কি হবে, কম বল, কম প্রেসার জেনারেট হবে। তাহলে আমরা যদি কি করি, শুয়ে পড়ি চোরাবালিতে কখনো, তাহলে 16-17 গুণ কম প্রেসার কি হবে চোরাবালির উপর, 16 থেকে 17 গুণ কম বল বালির উপর দেওয়া পড়বে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক সময় সার্ভাইভ করতে পারবো, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হয়তো বা চোরাবালির উপর ডুবেই যাব না। ঠিক আছে, এই জন্য শুয়ে পড়াটা হচ্ছে কি নিরাপদ। আবার এর উল্টোটাও সত্যি, বল প্রয়োগ করার অংশটুকুর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেড়ে যায়, যেটা আমরা দেখলাম। একটি পেরেকের সূচালো মুখের ক্ষেত্রফল খুবই কম, তাই এটি যখন কাঠ বা দেয়ালে স্পর্শ করে পেছনের চওড়া মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, তখন বলটি সূচালো মাথা দিয়ে কাঠ বা দেয়ালে চাপ দেয়। সূচালো মাথার ক্ষেত্রফল যেহেতু খুবই কম, তাই চাপটি খুবই বেশি এবং অনায়াসে পেরেকটি দেয়ালে, কাঠ বা দেয়ালে ঢুকে যেতে পারে। ছুরির বেলাতেও এই কথাটি সত্য, তার ধারালো মাথা খুব তীক্ষ্ণ হয়। ঠিক আছে, বলে সেই মাথা দিয়ে কোনো কিছুতে অনেক চাপ দিতে পারে এবং সহজেই সেটি কেটে ফেলা হয়। এই জন্য আমাদের ছুরি বা পেরেক এগুলোর মাথা চিকন করা হয়, যেন প্রেশারটা অনেক বেড়ে যায়। তখন এদের মাথার ক্ষেত্রফলটা অনেক কম, ফলে আমরা অল্প পরিমাণ বল প্রয়োগ করেই ওই পেরেকের বা ছুরির মাথায় অনেক বেশি প্রেশার কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। ফলে এটা খুব সহজেই কোনো একটা জিনিসকে ছিদ্র করতে পারে বা কেটে ফেলতে পারে। এরপর হচ্ছে চাপের যে একক, এটার নাম হচ্ছে প্যাসকেল। এটাকে নিউটন, 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করলে সেখানে যে পরিমাণ চাপ তৈরি হয়, সেই চাপটাকে বলা হয় 1 প্যাসকেল চাপ। এটা আমি আগেই বললাম, এবং 1 প্যাসকেলকে অনেক সময় 1 নিউটন পার মিটার স্কোয়ারও বলা হয়। তো এরপরের যে টপিক্সটা সেটা হচ্ছে ঘনত্ব। তো এই ঘনত্ব এবং প্রেসার এই জিনিস দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা একসাথে মিলে তরল পদার্থের কি হবে, কোনো একটা পদার্থ আর একটা পদার্থের মধ্যে, বিশেষ করে তরল পদার্থের মধ্যে বা পানির মধ্যে একটা পদার্থ ভেসে থাকবে নাকি ডুবে যাবে, সেই জিনিসটা আমরা হিসাব করতে পারবো এই প্রেসার এবং ডেনসিটি এই দুইটার কম্বাইন্ড ফলাফলের উপর। তো ডেনসিটি জিনিসটা কি, ডেনসিটি হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের চাপ বোঝার আগে আমাদের ঘনত্ব সম্পর্কে ধারণাটি অনেক স্পষ্ট থাকা দরকার। তো আমরা ঘনত্ব, কঠিন পদার্থের যে প্রেসার, এই প্রেসারটা আমরা সহজে বুঝলাম যে একটা বস্তু যে পরিমাণ বল প্রয়োগ করছে প্রতি একক ক্ষেত্রফলের উপর। এখন আমরা যদি এই সেম প্রেসার জিনিসটা একটা তরল পদার্থ কি পরিমাণ প্রেসার দিচ্ছে, ওই তরল পদার্থ যে পাত্রে থাকতেছে সেই পাত্রের তলদেশে হোক বা সেই পাত্রের উপরের দিকে হোক, সাইডের দিকে হোক, যেদিকেই হোক না কেন, এই প্রেসারটা কি পরিমাণ হবে সেটা জানার আগে আমাদের তরলের ঘনত্ব সম্পর্কে আইডিয়া থাকা দরকার। ঘনত্ব হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ, অর্থাৎ কোনো বস্তুর ভর যদি এম হয় এবং আয়তন যদি ভি হয়, তাহলে তার ঘনত্ব হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে রো হচ্ছে কি এম বাই ভি, এটাকে রো, এটা একটা গ্রিক বা ল্যাটিন লেটার, এটাকে এভাবে বলা হয় রো। তাহলে রো সমান হচ্ছে এম বাই ভি, অর্থাৎ প্রতি একক আয়তনে, অর্থাৎ একক আয়তনে একটা বস্তুর যে ভর সেটা, অর্থাৎ একই পরিমাণ। যেমন আমরা এটাকে বোঝার জন্য যদি আমরা এরকম করি যে সেম আয়তন, এই যে আয়তনের একটা বাক্স, এই বাক্স দিয়ে এই বাক্সটাকে যদি আমরা কি করি বালি দ্বারা পূর্ণ করি, এই বাক্সটাকে যদি আমরা কি করি একই সেম আয়তনে যদি আমরা দুইটা বাক্স নেওয়ার চেষ্টা করি, তাহলে একটাকে যদি আমরা কি করি, এটাকে মনে করো এটাকে বালি দ্বারা পূর্ণ করলাম আর এটাকে তুলা দ্বারা পূর্ণ করলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে এইখানে সেম আয়তন, এটার আয়তন ভি, এটার আয়তন ভি, কিন্তু বালির ভরটা কি হবে, অনেক বেশি হবে, আর তুলার ভর অনেক কম হবে। সেক্ষেত্রে একই আয়তন বালির কি, তাহলে আমরা যদি প্রতি একক আয়তনে বালি বের করতে চাই এইটা, তাহলে প্রতি একক আয়তনে এখানে বালির পরিমাণ কি হবে, অনেক বেশি হবে।
আর এখানে প্রতি একক আয়তনে তুলার পরিমাণ কি হবে, বা তুলার ওজনটা বা ভরটা অনেক কম হয়ে যাবে। তো এই যে প্রতি একক আয়তনে কতটুকু একটা বস্তুর ভর আছে সেই জিনিসটাকেই বলা হয় ঘনত্ব। যে জিনিসের ঘনত্ব জেনারেলি কম হয় ওই জিনিসটা অনেক কি হয়, হালকা হয়। যেমন তুলা, বাতাস এগুলো কি অনেক হালকা। আবার লোহার কথা যদি বলি আমরা, বালি, এগুলো মোটামুটি কি হয়, এগুলোর ঘনত্ব অনেক বেশি হওয়ার ফলে এগুলো অল্প একটুতেই কি হয়, অনেক বেশি ভারী হয়ে যায়। অর্থাৎ একই আয়তনের তুলা এবং বালি যদি নেই আমরা, তো দেখা যাচ্ছে যে তুলাতে অনেক কম ভর থাকবে আর বালিতে অনেক বেশি ভর থাকবে। তো এই জিনিসটাই হচ্ছে কি ঘনত্ব বলা হয়, জিনিসের ঘনত্ব। তো সাধারণত একটা জিনিসের ঘনত্ব যত বেশি হবে সেই জিনিসটার ভর কি হবে, একটা নির্দিষ্ট পরিমাণের জন্য সেই জিনিসটার ভর তত বেশি হবে, সেক্ষেত্রে ওজনটাও কি হবে, তত বেশি হবে। ওই জন্য একটা নির্দিষ্ট সাইজের কাঠকে আমরা সহজেই বহন করতে পারলেও ওই একই সাইজের যদি একটা লোহা হয় সেক্ষেত্রে সেটা আমরা কি করতে পারবো না, অত সহজে তুলতে পারবো না। এটা যদি একটা কাঠ হয় সেক্ষেত্রে আমরা খুব সহজেই তুলতে পারবো, কিন্তু এই সেম জিনিসটা যদি এবার কি হয়, লোহা হয়, হয়তোবা সেক্ষেত্রে এটা আমাদের জন্য তুলতে কি হবে, অনেক কষ্ট হবে। তার কারণ একই আয়তনে কাঠের ওজন বা ভর কম থাকে কিন্তু লোহার ওজন বা ভর বেশি থাকে। তো ঘনত্বের একক কত হবে, ঘনত্ব যেহেতু কেজি, তাহলে ঘনত্বের একক হচ্ছে কি কেজি। ঘনত্বের মধ্যে আছে উপরে মিটার, নিচে আছে কি ভর। তাহলে সরি, ঘনত্ব উপরে আছে ভর, মিটার না, এটা তো প্রতীক। তো উপরে আছে কেজি, তাহলে কেজি, আর নিচে কি হবে, আয়তনের একক আছে মিটার কিউব। তাহলে ঘনত্বের এককও হচ্ছে কি কেজি পার মিটার কিউব। আর এটা যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে এটার মাত্রা বের করা বেশ ইজি। উপরে হবে কি ভরের মাত্রা, আর নিচে হবে কিসের মাত্রা, আয়তনের মাত্রা। তাহলে ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম, আর নিচে আছে ভি এর মাত্রা, ভি জানি আমরা এল কিউব। তাহলে এটাকে যদি আমরা এরকম করি তাহলে এল ইনভার্স 3 হবে, এম এল ইনভার্স 3 হয়ে গেল। তাহলে এই গেল ঘনত্বের কি মাত্রা। আর ঘনত্বের এককটা হচ্ছে কি কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক কি কেজি পার মিটার কিউব, অর্থাৎ প্রতি কেজিতে প্রতি ঘনমিটার আয়তনে কত কেজি বস্তু আছে, এটা হচ্ছে তার ঘনত্ব। অর্থাৎ কোনো বস্তুর ঘনত্ব যদি কি হয় 1 কেজি পার মিটার কিউব হয়, তাহলে আমরা বলতে পারবো ওই বস্তুর 1 ঘনমিটার, ওই বস্তু যদি আমরা কি করি 1 ঘনমিটার পরিমাণ বস্তু নেই সেক্ষেত্রে তার ওজন হবে কত 1 কেজি, যদি তার ঘনত্ব কি হয় 1 কেজি পার মিটার কিউব। যেমন 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 পানির ঘনত্ব হচ্ছে কি 1000 কেজি পার মিটার কিউব। তো এই কথার অর্থ হচ্ছে যদি আমরা এইরকম একটা পাত্র নেই, যে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই হচ্ছে কত 1 মিটার করে, এইরকম একটা যদি পাত্র নেই আমরা, যে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই 1 মিটার করে, তাহলে তার আয়তন কত হবে 1 ঘনমিটার হবে। তাহলে ওই রকম একটা 1 ঘনমিটার পাত্রকে যদি আমরা পানি দ্বারা কি করি পূর্ণ করি, 1 ঘনমিটার পাত্রকে যদি আমরা পানি দ্বারা পূর্ণ করি, তাহলে সেই পানির ওজন ভর আমরা কত পাবো 1000 কেজি হবে সেই পানির ভর। তার কারণ 1 ঘনমিটার ওয়েটের একটা পাত্র বেশ বড় হয়। যেমন সাধারণত বাসা বাড়িতে যে সিলিন্ডারগুলো থাকে, ট্যাঙ্কিগুলো থাকে, গাজী ট্যাঙ্ক বা অন্য ট্যাঙ্ক, যমুনা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলোতে 1000 লিটার পানি ধরে, 2000 5000 লিটার পানি ধরে। তো যেগুলো 1000 লিটারের ধারণ ক্ষমতার পানি আছে, বুঝতে হবে যে ওই ট্যাঙ্কিগুলোর আয়তন হচ্ছে কত 1 ঘনমিটার। ওই ট্যাঙ্কিগুলোর আয়তন হচ্ছে কি 1 ঘনমিটার। তাহলে তোমরা 1 ঘনমিটার কতটুকু হইতে পারে একটা আইডিয়া পেয়ে গেলা। তো এই যে বোঝা যাচ্ছে যে এই যে কেজি পার মিটার কিউব, এই যে এককটা, এই এককটা অনেক বড় একক, ঠিক আছে, অনেক বড় একক। তার কারণ 1 ঘনমিটারে অনেক বেশি পরিমাণ কি ধরে, পদার্থ ধরে। তো সেই ক্ষেত্রে এটাকে কি করা হয়েছে, এর একটা ছোট একক নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গ্রাম পার সিসি। সেটা হচ্ছে কি এই যে গ্রাম পার সিসি। এই সিসি কথার অর্থ হচ্ছে কিউবিক সেন্টিমিটার। সিসি কথার অর্থ হচ্ছে কি কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার বা সিএম কিউব। তো এইটাকে সংক্ষেপে কি বলা হয়, সিএম কিউবও বলা হয়, আবার সিসিও বলা হয়। তাহলে 1 সিসি মানে হচ্ছে 1 সিএম কিউব। তাহলে 1 গ্রাম পার সিসি মানে কি, 1 গ্রাম পার সিসি মানে হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। তাহলে একটা পাত্র যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি হবে 1 সেন্টিমিটার করে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি হবে 1 সেন্টিমিটার করে হবে। অর্থাৎ প্রত্যেকটা ধার হচ্ছে কত 1 সেন্টিমিটার করে।
এইরকম একটা পাত্র যদি আমরা কি করি পানি দ্বারা পূর্ণ করি, তাহলে সেই পানির ওয়েট হবে কত? পানির ক্ষেত্রে এটা হবে 1 গ্রাম। পানির ক্ষেত্রে হবে এটা কি 1 গ্রাম। কারণ পানির ঘনত্ব কেজি পার মিটার কিউব এককে 1000 কেজি হলেও গ্রাম এককে কি হবে? গ্রাম পার সিসি এককে 1 গ্রাম হবে। তো সেটা আমরা দেখাচ্ছি যে গ্রাম পার সিসি এবং কেজি পার মিটার কিউবের মধ্যে সম্পর্কটা কেমন। ঠিক আছে? তো আমরা যদি দেখি যে 1 গ্রাম পার সিসি সমান কত কেজি পার মিটার কিউব, অর্থাৎ কোনো একটা বস্তুর যদি ঘনত্ব কি হয় 1 গ্রাম পার সিসি হয়, অর্থাৎ ওই বস্তুর যদি 1 ঘন সেন্টিমিটারের ভর হয় 1 গ্রাম, তাহলে ওই সেম বস্তু যদি 1 ঘনমিটার নেওয়া হয় তাহলে ডেফিনেটলি তার ভর কি হবে? বেড়ে যাবে। তো সেইটা কত হবে? তাহলে আমরা 1 গ্রামকে কি করব? গ্রামকে বানাবো কেজি। তাহলে 1কে কেজি বানানোর জন্য আমরা কি করব? 1000 দিয়ে কি করব? ভাগ করব। আমরা জানি যে গ্রাম থেকে কেজি দিয়ে আনলে কি হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। আর সিসিটা কি আছে? নিচে আছে। বোঝার সুবিধার্থে যদি আমরা সিসিটাকে কি করি? নিচে লিখি, তাহলে গ্রাম পার সিসি। ঠিক আছে? তাহলে ভাগ সিসি, তাহলে আমরা এটাকে অনেক সময় 1 গ্রাম ভাগ কি 1 সিসি লিখতে পারি, মানে উদাহরণ হিসাবে মানে এইরকম জিনিসটা। তাহলে 1 গ্রামকে আমরা কি করলাম? এত কেজি বানাইলাম আর ভাগ দিলাম 1 সিসি। তাহলে 1 সিসিকে যদি আমরা কি করি? মানে 1 ঘন সেন্টিমিটারকে যদি 1 মিটার কিউব বানাইতে চাই, তাহলে আমরা জানি 1 মিটার কিউব সমান হচ্ছে কত? 100 সেন্টিমিটার। তাহলে যেহেতু 3টে 100 আছে, তাহলে আমরা এইভাবে যদি হিসাব করি যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 বাই কি 100 মিটার। তাহলে অতএব 1 ঘন সেন্টিমিটার সমান কি হবে? তাহলে এইটাতেও কি হবে? তাহলে হবে কি? তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান কি হবে? 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলে সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে কোনো শ্রেণীর বোর্ড বই যেগুলো পড়ার চেষ্টা করি। তো এই ধারাবাহিকতায় আমরা আহ, যেটা আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 5ম অধ্যায় পড়ব। তো সেই 5ম অধ্যায়ের শিরোনাম হচ্ছে পদার্থের অবস্থা ও তাপ। স্টেট অফ ম্যাটার্স মানে হচ্ছে পদার্থের অবস্থা, এবং প্রেশার মানে হচ্ছে তাপ। প্রেশারকে জেনারেলি পি দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা জানি। তো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কঠিন, তরল এবং বায়বীয় এই 3টি অবস্থার সাথে আমরা পরিচিত। এর মাঝে তরল এবং বায়বীয় পদার্থ প্রবাহিত হতে পারে, তাই এই দুটিকে প্রবাহীও বলা হয়। তার মানে প্রবাহী পদার্থ বলা হয় কাকে? পদার্থের 3টি অবস্থার মধ্যে যে পদার্থগুলো প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি প্রবাহী পদার্থ। যেমন তরল এবং গ্যাস বা বায়বীয় পদার্থ, এই দুইটা কি হতে পারে? প্রবাহিত হতে পারে, এই জন্য এই দুইটাকে প্রবাহী পদার্থ বলা হয়। এই অধ্যায়ে আমরা পদার্থ তার 3 অবস্থাতে কিভাবে চাপ প্রয়োগ করে সেটি বিশ্লেষণ করে দেখাবো। শুধু তাই নয়, পদার্থের একটি বিশেষ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় স্থিতিস্থাপকতার ধর্ম কিভাবে কাজ করে সেটি নিয়েও আলোচনা করা হবে। কঠিন, তরল এবং বায়বীয় ছাড়া প্লাজমা নামে পদার্থের আরও একটি অবস্থা আছে। কেন এটিকে পদার্থের চতুর্থ অবস্থা বলা হয় সেটিও বোঝার চেষ্টা করব। 5.1 চাপ অর্থাৎ প্রেশার। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় চাপ শব্দটা নানাভাবে ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানে চাপ শব্দটার একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে। আমরা আগের অধ্যায়গুলোতে নানা সময় নানা ধরনের বল প্রয়োগ করার কথা বলেছি, তবে বলটি ঠিক কিভাবে প্রয়োগ করা হবে সেটি বলা হয়নি। যেমন তুমি একটা পাথরকে 1 হাতে ঠেলতে পারো, 2 হাতে ঠেলতে পারো, কিংবা তোমার সারা শরীর দিয়ে ঠেলতে পারো। প্রত্যেকবার তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করলেও চাপ কিন্তু হবে ভিন্ন। প্রথম ক্ষেত্রে তুমি তোমার হাতের তালুর ক্ষেত্রফলের ভেতর দিয়ে বল প্রয়োগ করেছো। যদি তোমার প্রয়োগ করা বল হয় এফ এবং হাতের তালুর ক্ষেত্রফল হয় এ, তাহলে চাপ হচ্ছে পি সমান এফ বাই এ। তাহলে আমরা দেখলাম যে এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এইখানে এই পাথরটাকে একজন শুধু 1 হাত দিয়ে বল প্রয়োগ করতেছে, এখানে 2 হাত দিয়ে বল প্রয়োগ করতেছে, আর এইখানে একজন পুরো শরীর বুক থেকে শুরু করে পেট পর্যন্ত 2 হাত পুরো অংশ দিয়ে কি করতেছে? বল প্রয়োগ করতেছে।
যদিও প্রত্যেক জায়গায় একই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, বাট এই বল প্রয়োগ কতটুকু জায়গায় হচ্ছে, অর্থাৎ কতটুকু অঞ্চলে কতটুকু ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করতেছে, সেটা কিন্তু কম বেশি। একই পরিমাণ বল এখানে শুধুমাত্র হাতের উপর কি হচ্ছে, হাত যতটুকু ক্ষেত্রফল ততটুকু এরিয়ার উপর বলটুকু কাজ করতেছে। এখানে 2 হাতের সমান অর্থাৎ দ্বিগুণ জায়গায় কি করতেছে, বলটা কাজ করতেছে। আর এইখানে তার থেকে কি অনেক বেশি অঞ্চল জুড়ে বল প্রয়োগ হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের বল কতটুকু এরিয়ায় কাজ করতেছে, এইটা যখন আমরা পরিমাপ করি তখন একটা নতুন একটা রাশি আসে, সেই রাশিটাকে বলা হয় প্রেসার। সেই প্রেসারটাকে কি করে হিসাব করা হয়, যে যে বলটা আমরা প্রয়োগ করতেছি সেই বলটা কতটুকু এরিয়াতে প্রয়োগ করতেছে সেই এরিয়া দিয়ে ভাগ করে আমরা হিসাব করার চেষ্টা করি যে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা যদি এই বলটাকে তার প্রয়োগকৃত ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল কাজ করতেছে সেটা আমরা পাই। এই একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণটাকেই বলা হচ্ছে প্রেসার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল যত কম হবে প্রেসারটা কি হবে তত বেশি হবে। তাহলে একই পরিমাণ বল এখানে অল্প ক্ষেত্রফলে পড়তেছে, তার মানে প্রতি একক ক্ষেত্রফলে এখানে বেশি পরিমাণ বল কাজ করবে। এখানে তার অর্ধেক, এখানে আরও কম, চাপটা এখানে হবে আরও কম। তাহলে আমরা বুঝতে পারলাম যদি একটা নির্দিষ্ট পরিমাণ বল হয় সেক্ষেত্রে প্রেসারটা হবে কি ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বল যত বেশি ক্ষেত্রফলে কাজ করবে ওই ক্ষেত্রফলের উপর প্রেসারের মান তত কমে যাবে। একইভাবে যদি ক্ষেত্রফলের মান কমে যায় সেক্ষেত্রে প্রেসারের মান কি হবে, বেড়ে যাবে। আবার যদি একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে প্রেসার হবে কি বলের সমানুপাতিক, সেক্ষেত্রে কি এ হবে ধ্রুব। অর্থাৎ একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে তখন প্রেসার কি হবে, এটার সমানুপাতিক হবে। অর্থাৎ বল যত বেশি হবে প্রেসারও তত বেশি হবে। আবার যদি বলের মান সুনির্দিষ্ট থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল যত বেশি হবে প্রেসারের মান তত কমবে। তো এই হচ্ছে চাপ বা প্রেসারের কনসেপ্ট। চাপের একক যদি আমরা দেখি এটা খুব ইজি, যে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক হচ্ছে কি নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে চাপের একক হবে কি নিউটন পার মিটার স্কোয়ার। এটার একটা নতুন নাম দেওয়া হয়েছে, সেই এককটার নাম হচ্ছে কি প্যাসকেল। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার আর 1 প্যাসকেল কি একই জিনিস। আর এটার মাত্রা হচ্ছে কি, মাত্রা সেমভাবেই করব। এখানে উপরে বলের মাত্রা কি এম এল টি ইনভার্স 2, এটা আমরা সবাই জানি। আর এরিয়ার মাত্রা হচ্ছে কি এল স্কোয়ার। সেক্ষেত্রে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হবে এম, এখানে এল এর উপর 1 আছে আর এখানে 2 আছে, তাহলে উপরে গিয়ে -2, 1 - 2 সমান -1 হবে, আর টি ইনভার্স 2। তাহলে এটা হলো কি চাপের মাত্রা। তো বলের এককের যে জিনিসটা আমরা পড়লাম যে তাহলে আমরা একটু আগে বললাম যে 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার বল মানে হচ্ছে 1 প্যাসকেল। 1 নিউটন পার মিটার স্কোয়ার বল মানে হচ্ছে কি 1 প্যাসকেল। তাহলে 1 প্যাসকেল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার প্রেসার বলতে আমরা কি বুঝি? তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার প্রেসার বলতে বোঝায় যে একটি 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে কি 1 নিউটন। তাহলে 1 নিউটন বা 1 প্যাসকেল। 1 প্যাসকেল আমরা কাকে বলবো, 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল কাজ করে সেটাকে আমরা বলবো 1 প্যাসকেল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা যদি বায়ুমণ্ডলের যে চাপ আছে এটার কথা যদি বলি, তো বায়ুমণ্ডলের প্রেসার কত, তো চাপ পরিমাপের জন্য আর একটা একক আছে। সাধারণত এই এককে বায়ুমণ্ডলের চাপকে পরিমাপ করা হয়, সেই এককটাকে বলা হচ্ছে কি 1 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ারিক চাপ, 1 এটিএম চাপ। অর্থাৎ 1 এটিএম চাপ হচ্ছে যে পৃথিবীর পুরো বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠের 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে, সেই চাপকে বলা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ। তো 1 অ্যাটমসফিয়ার চাপকে যদি আমরা প্যাসকেলে হিসাব করি, যে তাহলে আমরা দেখি যে পুরো বায়ুমণ্ডল পৃথিবীর 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর কত নিউটন বল প্রয়োগ করে, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার সমান কত নিউটন পার মিটার স্কোয়ার, সেটা হচ্ছে 101.325 ইন্টু 10 পাওয়ার 3 নিউটন। তাহলে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে এত নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ
বায়ু পৃথিবীর পৃষ্ঠের উপর প্রতি বর্গ কিলোমিটার এরিয়ায় এত নিউটন কি করে বল প্রয়োগ করে। তো এইটাকে অনেক সময় আরো সহজে মনে রাখার জন্য 3 to 5টাও বাদ দিয়ে দেওয়া হয়, তখন 10^5 এত প্যাসকেল বা 1 নিউটন পার মিটার স্কয়ার বলা হয়। তাহলে এটা আমরা মাথায় রাখতে পারি যে 1 অ্যাটমসফিয়ারিক চাপ মানে হচ্ছে 1.01 গুণ 10^5 প্যাসকেল। সো আমরা চাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। তার মানে এই যে 1 অ্যাটমসফিয়ার চাপ মানে এটা, তাহলে তার মানে পুরো বায়ুমণ্ডল কন্টিনিউয়াসলি আমাদের মাথার উপর কি করতেছে, এই পরিমাণ প্রেসার দিচ্ছে প্রতি একক বর্গ কিলোমিটার হিসাবে। তো আমাদের মাথার উপর, মাথা যেহেতু 1 বর্গ কিলোমিটার না, সেই হিসাবে আমাদের মাথায় এত নিউটন বল পড়তেছে না, তার চেয়ে একটু কম পড়তেছে। তো আমরা যদি ভাগ করি তাহলে বুঝতে পারবো। আমাদের মাথার ক্ষেত্রফল দিয়ে যদি গুণ করে ফেলি এই জিনিসটাকে, এটা গুণ এরিয়া, তাহলে আমরা জানি কত আমাদের মাথার উপর কতখানি বল প্রয়োগ হচ্ছে। তাহলে পি সমান কি হবে, এফ সমান কি হবে, পি এ। তাহলে এই যে প্রেসার, এইটাকে আমরা যদি আমাদের মাথার ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে আমাদের মাথার উপর কি পরিমাণ বল পড়তেছে সেটা আমরা পাবো। এটা কিন্তু অনেক কম না, এটা বেশি, অনেক একটা বড় ধরনের অ্যামাউন্ট। তো কাজেই দ্বিতীয় ক্ষেত্রে 2 হাত ব্যবহার করায় বল প্রয়োগকারী ক্ষেত্রফল দ্বিগুণ বেড়ে যাবে বলে চাপ অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যেটা, যে প্রথম 1 হাত দিয়ে যে পরিমাণ চাপ হবে, 2 হাত দিয়ে বল প্রয়োগ করলে তার চাপ দ্বিগুণ হয়ে চাপ অর্ধেক হয়ে যাবে, কেন ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাচ্ছে। তৃতীয় ক্ষেত্রে সারা শরীর ব্যবহার করে বল প্রয়োগ করায় বল প্রয়োগকারী ক্ষেত্রফল আরও বেড়ে যাবে, তাই চাপ আরও কমে যাবে। ঠিক আছে, বল একটি ভেক্টর রাশি, তাই তোমাদের ধারণা হতে পারে পি বুঝি অর্থাৎ প্রেসার বুঝি একটা ভেক্টর রাশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে চাপ কিন্তু একটি স্কেলার রাশি। আমরা যদি সঠিকভাবে লিখতে চাই তাহলে এটি লেখা উচিত এইভাবে, অর্থাৎ এফ সমান পি এ। তো চাপ জিনিসটা এটা স্কেলার রাশি কেন, তার কারণ চাপ সবসময় একটা তলের উপর কি লম্বভাবে ক্রিয়া করে। তো এখানে দিকটা সবসময় ফিক্সড, তো এখানে আলাদাভাবে দিক উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। একটা ক্ষেত্রফলের উপর এটা সবসময় লম্বভাবে যে বলটা কাজ করে সেটাকে আমরা চাপ বলতেছি। সো এখানে ডিরেকশনের উপর এটা আর আলাদাভাবে কোনো কিছু নির্ভর করে না। যে ডিরেকশন থেকে বল প্রয়োগ করা হোক না কেন, বস্তুর উপর প্রেশার কি পড়ে, একই রকম পড়ে। ওই তলের উপর প্রেশারটা কি হয়, সেম হয়। তো তার কারণ প্রেশার হিসাব করার জন্য বল সবসময় লম্বভাবেই ধরা হয়। তো যেহেতু একটা দিক ফিক্সড হয়েই আছে, লম্বভাবেই ধরা আছে, সেক্ষেত্রে খামোখা এটাকে ভেক্টর রাশি বলে একটা দিক প্রকাশ করার কোনো দরকারই নেই। এই জন্য এটাকে বলা হচ্ছে স্কেলার রাশি, এটার ওইভাবে কোনো দিক নেই। তো এরপর যদি আমরা দেখি যে তাহলে আমাদের ওই সূত্রটা আসতেছে এফ পি সমান এফ বাই এ যদি হয়, তাহলে ওখান থেকে আমরা পাচ্ছি এফ সমান পি বাই পি এ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস তাহলে আমাদের মাথায় আসতেছে, তাহলে এফ তো ডেফিনেটলি একটা কি রাশি, ভেক্টর রাশি। এখন পি যদি স্কেলার রাশি হয়, তাহলে পিও একটা স্কেলার রাশি, ক্ষেত্রফলও একটা স্কেলার রাশি। সেক্ষেত্রে দুইটা স্কেলার রাশি গুণ করে কীভাবে একটা ভেক্টর রাশি হইতে পারে। তো পি যদি একটা ভেক্টর রাশি হইতো তাহলে তখন কী হইতো, সুবিধা হইতো। তাহলে পি এর দিকটাই হইতো কি, এফ এর দিক। তো দুইটা স্কেলার গুণ করে কখনো ভেক্টর হতে পারে না। দুইটা ভেক্টর গুণ করে একটা ভেক্টরও হইতে পারে, একটা স্কেলারও হতে পারে, কিন্তু দুইটা স্কেলার গুণ করে কখনো একটা ভেক্টর রাশি হবে না। সেই ক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য এখানে ক্ষেত্রফলটাকে কি করা হয়েছে, ভেক্টর রাশি হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে ধরা হয়, ভেক্টরের পরিমাণ আর দিক থাকতে হয়। ক্ষেত্রফলের পরিমাণটুকু হচ্ছে ভেক্টরের পরিমাণ, আর বক্রতলে ক্ষেত্রফলের উপর বাইরের লম্ব হচ্ছে ভেক্টরের দিক। তাহলে এখানে এই যে এ নামক যে এই ক্ষেত্রফলটাকে ভেক্টর ধরা হলো, তাহলে এর তোমার দিক কোন দিকে হবে, এর দিক হবে এখান থেকে বাইরের দিকে। এটা হবে কি, বাইরের দিকে হচ্ছে কি এই যে এর দিক, এটা হচ্ছে ক্ষেত্রফলের দিক। আর ক্ষেত্রফলের পরিমাণটাই হচ্ছে কি তার মান, এবং ক্ষেত্রফলের উপর বাইরের ডিরেকশনটাই হচ্ছে এই ক্ষেত্রফলের দিক। তো এই দুইটা মিলেই মূলত তাহলে বলের একটা এখানে কি পাওয়া গেল, মান পাওয়া গেল, এবং দিক আসলো কোত্থেকে, ক্ষেত্রফলের থেকে। চাপ স্কেলার হওয়ার কারণে এর কোনো দিক নাই, এটি খুবই প্রয়োজনীয়, কারণ চাপ ধারণাটি কঠিন পদার্থ থেকে অনেক বেশি প্রয়োজনীয় তরল কিংবা বায়বীয় পদার্থে। তরল বা বায়বীয় পদার্থ যখন চাপ প্রয়োগ করে তখন আসলে সেটি দিকের উপর নির্ভর করে না। এই বিষয়টি আমরা একটু পরেই দেখব। তাহলে চাপের যে এটা কি করে না, ডিরেকশনের উপর নির্ভর করে না। সেটা বিশেষ করে এটা তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে এটা বরং বেশি বোঝা যায়। যখন আমরা পড়বো তখন এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস
আলোচনা করব। এর পরের অংশে আমরা চলে যাই। ধরা যাক তোমার ভর হচ্ছে 50 কেজি, তোমার শরীরের পিঠের দিকের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং 2 পায়ের তলার ক্ষেত্রফল 0.3 মিটার স্কোয়ার। তুমি স্থির হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। তাহলে আমরা যদি যখন শুয়ে থাকবো, তখন শুয়ে থাকলে কি হবে, অনেক বড় এরিয়া জুড়ে আমাদের ওজন কি করবে, কাজ করবে। আমাদের ওজন কি, এমজি। আমাদের ওজনটা কি হবে, ডেফিনেটলি এমজি। তাহলে এই এমজি যখন আমরা শুয়ে থাকবো কোনো মেজের উপর, তখন এটা কি করবে, অনেক বড় এরিয়া জুড়ে কি করবে, কাজ করবে। তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টেই কি করবে, এই বলটা কাজ করবে। তাহলে অনেক বড় এরিয়া জুড়ে কি করবে, এই বলটা প্রয়োগ হবে। সেক্ষেত্রে একই পরিমাণ বল বড় এরিয়া জুড়ে কাজ করার কারণে পি সমান এফ বাই এ, যেটা এটা তুলনামূলকভাবে কমে যাবে। এই যে পি সমান হচ্ছে এফ আর এটা হচ্ছে কি এ। তাহলে আমাদের পিঠের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে এফ কে এ দ্বারা ভাগ করলে 980 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে প্রতি বর্গ মিটারে 980 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। এখন আমাদের পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া আছে 0.03 মিটার স্কোয়ার। এখানে দুই পায়েরটা একসাথেই দেওয়া আছে, অনেক সময় শুধুমাত্র এক পায়ের ক্ষেত্রফল দেওয়া থাকে, সেক্ষেত্রে ওইটাকে 2 দিয়ে গুণ করে 2 পায়ের ক্ষেত্রফল বের করে নিতে হবে। তারপর যদি এবার আমরা আমাদের ওই একই ওজন, ওই একই পরিমাণ ওজন যেটা, এবার কিন্তু আমাদের উপর 2 পায়ের উপর কি করবে, খারাপভাবে কাজ করবে। এবার ওই সেম পরিমাণ ওজন কি করবে, যদি এটা আমরা হয় তাহলে 2টা পা, এবার কিন্তু কি, আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে আঁকতেছি। এই যে এবার কিন্তু কি করবে, 2 পায়ের উপর শুধুমাত্র এইটুকু এরিয়ার উপর কি করবে, এটা এবার কাজ করবে। ঠিক আছে, সে উদাহরণ হিসেবে যদি তোমার কি হয়, এইটা আমাদের পা হয়, তাহলে এবার কিন্তু কি হবে, এই মাত্র এই নিচের যে ক্ষেত্রফলটুকু আছে, এই দুই এইটুকু ক্ষেত্রফল এবং এইটুকু ক্ষেত্রফলের উপর কি করবে, এটা কাজ করবে। ঠিক আছে, তো এবার যেহেতু ক্ষেত্রফল পুরো ওয়েট, এই পুরো ওয়েট এবার হচ্ছে কি এমজি। তাহলে এমজি এবার শুধুমাত্র কি হবে, এইটুকু এরিয়া, এইটুকু এরিয়া দিয়ে কি করবে, মাটির উপর করবে। সেক্ষেত্রে এবার কি হবে, ক্ষেত্রফলের মান কমে যাওয়ার ফলে কি হবে, তোমার চাপের মানও কি হবে, কমে যাবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। সেই হিসাবটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে দেখো, চাপের মান এবার কি হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল। সে কোথায় ছিল 980 আর কোথায় 16,333 মিটার স্কোয়ার। তো এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ শুয়ে পড়লে চাপ অনেক কম দেওয়া হয়। এজন্য মানুষ যখন চোরাবালিতে পড়ে, তখন নিজেকে বাঁচানোর জন্য সবসময় শুয়ে পড়তে হয়, যেন সে অনেক কম চাপ দেয় এবং চোরাবালিতে সহজে ডুবে না যায়। তার কারণ এখানে প্রায় 16 গুণ, তাহলে এখানে 1000 আর এখানে 16,000। তার মানে আমরা যদি শুয়ে পড়ি, তাহলে প্রায় 16 গুণের চেয়েও কম, প্রায় 16-17 গুণ কি হবে, কম বল, কম প্রেসার জেনারেট হবে। তাহলে আমরা যদি কি করি, শুয়ে পড়ি চোরাবালিতে কখনো, তাহলে 16-17 গুণ কম প্রেসার কি হবে চোরাবালির উপর, 16 থেকে 17 গুণ কম বল বালির উপর দেওয়া পড়বে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক সময় সার্ভাইভ করতে পারবো, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হয়তো বা চোরাবালির উপর ডুবেই যাব না। ঠিক আছে, এই জন্য শুয়ে পড়াটা হচ্ছে কি নিরাপদ। আবার এর উল্টোটাও সত্যি, বল প্রয়োগ করার অংশটুকুর ক্ষেত্রফল যদি কম হয়, তাহলে চাপ বেড়ে যায়, যেটা আমরা দেখলাম। একটি পেরেকের সূচালো মুখের ক্ষেত্রফল খুবই কম, তাই এটি যখন কাঠ বা দেয়ালে স্পর্শ করে, পেছনের চওড়া মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, তখন বলটি সূচালো মাথা দিয়ে কাঠ বা দেয়ালে চাপ দেয়। সূচালো মাথার ক্ষেত্রফল যেহেতু খুবই কম, তাই চাপটি খুবই বেশি এবং অনায়াসে পেরেকটি দেয়ালে, কাঠ বা দেয়ালে ঢুকে যেতে পারে। ছুরির বেলাতেও এই কথাটি সত্য, তার ধারালো মাথা খুব তীক্ষ্ণ হয়। ঠিক আছে, বলে সেই মাথা দিয়ে কোনো কিছুতে অনেক চাপ দিতে পারে এবং সহজেই সেটি কেটে ফেলা হয়। এই জন্য আমাদের ছুরি বা পেরেক এগুলোর মাথা চিকন করা হয়, যেন প্রেশারটা অনেক বেড়ে যায়। তখন এদের মাথার ক্ষেত্রফলটা অনেক কম, ফলে আমরা অল্প পরিমাণ বল প্রয়োগ করেই ওই পেরেকের বা ছুরির মাথায় অনেক বেশি প্রেশার কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। ফলে এটা খুব সহজেই কোনো একটা জিনিসকে ছিদ্র করতে পারে বা কেটে ফেলতে পারে। এরপর হচ্ছে চাপের যে একক, এটার নাম হচ্ছে প্যাসকেল। এটাকে নিউটন, 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর
বল প্রয়োগ করলে সেখানে যে পরিমাণ চাপ তৈরি হয় সেই চাপটাকে বলা হয় 1 প্যাসকেল চাপ। এটা আমি আগেই বললাম, এবং 1 প্যাসকেলকে অনেক সময় 1 নিউটন পার মিটার স্কোয়ারও বলা হয়। তো এরপরের যে টপিক্সটা সেটা হচ্ছে ঘনত্ব। তো এই ঘনত্ব এবং প্রেসার এই জিনিস দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা একসাথে মিলে তরল পদার্থের কি হবে, কোনো একটা পদার্থ আর একটা পদার্থের মধ্যে, বিশেষ করে তরল পদার্থের মধ্যে বা পানির মধ্যে একটা পদার্থ ভেসে থাকবে নাকি ডুবে যাবে সেই জিনিসটা আমরা হিসাব করতে পারবো এই প্রেসার এবং ডেনসিটি এই দুইটার কম্বাইন্ড ফলাফলের উপর। তো ডেনসিটি জিনিসটা কি? ডেনসিটি হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের চাপ বোঝার আগে আমাদের ঘনত্ব সম্পর্কে ধারণাটি অনেক স্পষ্ট থাকা দরকার। তো আমরা ঘনত্ব, কঠিন পদার্থের যে প্রেসার, এই প্রেসারটা আমরা সহজে বুঝলাম যে একটা বস্তু যে পরিমাণ বল প্রয়োগ করছে প্রতি একক ক্ষেত্রফলের উপর। এখন আমরা যদি এই সেম প্রেসার জিনিসটা একটা তরল পদার্থ কি পরিমাণ প্রেসার দিচ্ছে, ওই তরল পদার্থ যে পাত্রে থাকতেছে সেই পাত্রের তলদেশে হোক বা সেই পাত্রের উপরের দিকে হোক, সাইডের দিকে হোক, যেদিকেই হোক না কেন, এই প্রেসারটা কি পরিমাণ হবে সেটা জানার আগে আমাদের তরলের ঘনত্ব সম্পর্কে আইডিয়া থাকা দরকার। ঘনত্ব হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ, অর্থাৎ কোনো বস্তুর ভর যদি এম হয় এবং আয়তন যদি ভি হয়, তাহলে তার ঘনত্ব হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে রো হচ্ছে কি এম বাই ভি, এটাকে রো, এটা একটা গ্রিক বা ল্যাটিন লেটার, এটাকে এভাবে পড়া হয় রো। তাহলে রো সমান হচ্ছে এম বাই ভি, অর্থাৎ প্রতি একক আয়তনে, অর্থাৎ একক আয়তনে একটা বস্তুর যে ভর সেটা, অর্থাৎ একই পরিমাণ। যেমন আমরা এটাকে বোঝার জন্য যদি আমরা এরকম করি যে সেম আয়তন, এই যে আয়তনের একটা বাক্স, এই বাক্স দিয়ে এই বাক্সটাকে যদি আমরা কি করি বালি দ্বারা পূর্ণ করি, এই বাক্সটাকে যদি আমরা কি করি একই সেম আয়তনে যদি আমরা দুইটা বাক্স নেওয়ার চেষ্টা করি, তাহলে একটাকে যদি আমরা কি করি, এটাকে মনে করো এটাকে বালি দ্বারা পূর্ণ করলাম আর এটাকে তুলা দ্বারা পূর্ণ করলাম, ঠিক আছে? তাহলে আমরা দেখব যে এইখানে সেম আয়তন, এটার আয়তন ভি, এটার আয়তন ভি, কিন্তু বালির ভরটা কি হবে, অনেক বেশি হবে, আর তুলার ভর অনেক কম হবে। সেক্ষেত্রে একই আয়তন বালির কি, তাহলে আমরা যদি প্রতি একক আয়তনে বালি বের করতে চাই এইটা, তাহলে প্রতি একক আয়তনে এখানে বালির পরিমাণ কি হবে, অনেক বেশি হবে। আর এখানে প্রতি একক আয়তনে তুলার পরিমাণ কি হবে, বা তুলার ওজনটা বা ভরটা, সরি, ভরটা অনেক কম হয়ে যাবে। তো এই যে প্রতি একক আয়তনে কতটুকু একটা বস্তুর ভর আছে সেই জিনিসটাকেই বলা হয় ঘনত্ব। যে জিনিসের ঘনত্ব জেনারেলি কম হয় ওই জিনিসটা অনেক কি হয়, হালকা হয়। যেমন তুলা, বাতাস, এগুলো কি অনেক হালকা। আবার লোহার কথা যদি বলি আমরা, বালি, এগুলো মোটামুটি কি হয়, এগুলোর ঘনত্ব অনেক বেশি হওয়ার ফলে এগুলো অল্প একটুতেই কি হয়, অনেক বেশি ভারী হয়ে যায়। অর্থাৎ একই আয়তনের তুলা এবং বালি যদি নেই আমরা, তো দেখা যাচ্ছে যে তুলাতে অনেক কম ভর থাকবে আর বালিতে অনেক বেশি ভর থাকবে। তো এই জিনিসটাই হচ্ছে কি ঘনত্ব বলা হয়, জিনিসের ঘনত্ব। তো সাধারণত একটা জিনিসের ঘনত্ব যত বেশি হবে সেই জিনিসটার ভর কি হবে, একটা নির্দিষ্ট পরিমাণের জন্য সেই জিনিসটার ভর তত বেশি হবে, সেই ক্ষেত্রে ওজনটাও কি হবে তত বেশি হবে। ওই জন্য একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট সাইজের কাঠকে আমরা সহজেই বহন করতে পারলেও ওই একই সাইজের যদি একটা লোহা হয় সেক্ষেত্রে সেটা আমরা কি করতে পারবো না, অত সহজে তুলতে পারবো না। এটা যদি একটা কাঠ হয় সেক্ষেত্রে আমরা খুব সহজেই তুলতে পারবো, কিন্তু এই সেম জিনিসটা যদি এবার কি হয় লোহা হয়, হয়তোবা সেক্ষেত্রে এটা আমাদের জন্য তুলতে কি হবে, অনেক কষ্ট হবে। তার কারণ একই আয়তনে কাঠের ওজন বা ভর কম থাকে কিন্তু লোহার ওজন বা ভর বেশি থাকে। তো ঘনত্বের একক কত হবে, ঘনত্ব যেহেতু কেজি, তাহলে ঘনত্বের একক হচ্ছে কি কেজি। ঘনত্বের মধ্যে আছে উপরে মিটার, নিচে আছে কি ভর। তাহলে সরি, হ্যাঁ সরি, ঘনত্ব উপরে আছে ভর, মিটার না, এটা তো প্রতীক। তো উপরে আছে কেজি, তাহলে কেজি, আর নিচে কি হবে আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে ঘনত্বের এককও হচ্ছে কি কেজি পার মিটার কিউব। আর এটা যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে এটার মাত্রা বের করা বেশ ইজি। উপরে হবে কি ভরের মাত্রা, আর নিচে হবে কিসের মাত্রা, আয়তনের মাত্রা। তাহলে ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম, আর নিচে আছে ভি এর মাত্রা, ভি জানি আমরা এল কিউব। তাহলে এটাকে যদি আমরা এরকম করি তাহলে এল ইনভার্স 3 হবে। তো এম এল ইনভার্স 3 হয়ে গেল। তাহলে এই গেল ঘনত্বের কি মাত্রা। আর ঘনত্বের এককটা হচ্ছে কি কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক কি কেজি পার মিটার কিউব, অর্থাৎ প্রতি কেজিতে প্রতি ঘনমিটার আয়তনে কত কেজি বস্তু আছে, এটা হচ্ছে তার ঘনত্ব। অর্থাৎ কোনো বস্তুর ঘনত্ব যদি কি হয় 1 কেজি পার মিটার কিউব হয়, তাহলে আমরা বলতে পারবো ওই বস্তুর 1 ঘনমিটার
ওই বস্তু যদি আমরা কি করি 1 ঘনমিটার পরিমাণ বস্তু নেই, সেক্ষেত্রে তার ওজন হবে কত 1 কেজি, যদি তার ঘনত্ব কি হয় 1 কেজি পার মিটার কিউব। যেমন 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 পানির ঘনত্ব হচ্ছে কি 1000 কেজি পার মিটার কিউব। তো এই কথার অর্থ হচ্ছে যদি আমরা এইরকম একটা পাত্র নেই, যে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই হচ্ছে কত 1 মিটার করে, এইরকম একটা যদি পাত্র নেই আমরা, যে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই 1 মিটার করে, তাহলে তার আয়তন কত হবে 1 ঘনমিটার হবে। তাহলে ওই রকম একটা 1 ঘনমিটার পাত্রকে যদি আমরা পানি দ্বারা কি করি পূর্ণ করি, 1 ঘনমিটার পাত্রকে যদি আমরা পানি দ্বারা পূর্ণ করি, তাহলে সেই পানির ওজন ভর আমরা কত পাবো 1000 কেজি হবে সেই পানির ভর। তার কারণ 1 ঘনমিটার ওয়েটের একটা পাত্র বেশ বড় হয়। যেমন সাধারণত বাসা বাড়িতে যে সিলিন্ডারগুলো থাকে, ট্যাঙ্কিগুলো থাকে, গাজী ট্যাঙ্ক বা অন্য ট্যাঙ্ক, যমুনা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলোতে 1000 লিটার পানি ধরে, 2000 5000 লিটার পানি ধরে। তো যেগুলো 1000 লিটারের ধারণ ক্ষমতার পানি আছে, বুঝতে হবে যে ওই ট্যাঙ্কিগুলোর আয়তন হচ্ছে কত 1 ঘনমিটার। ওই ট্যাঙ্কিগুলোর আয়তন হচ্ছে কি 1 ঘনমিটার। তাহলে তোমরা 1 ঘনমিটার কতটুকু হইতে পারে একটা আইডিয়া পেয়ে গেলাম। তো এই যে তো বোঝা যাচ্ছে যে এই যে কেজি পার মিটার কিউব, এই যে এককটা, এই এককটা অনেক বড় একক। ঠিক আছে, অনেক বড় একক। তার কারণ 1 ঘনমিটারে অনেক বেশি পরিমাণ কি ধরে পদার্থ ধরে। তো সেই ক্ষেত্রে এটাকে কি করা হয়েছে, এর একটা ছোট একক নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গ্রাম পার সিসি। সেটা হচ্ছে কি এই যে গ্রাম পার সিসি। এই সিসি কথার অর্থ হচ্ছে কিউবিক সেন্টিমিটার। সিসি কথার অর্থ হচ্ছে কি কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার বা সিএম কিউব। তো এইটাকে সংক্ষেপে কি বলা হয় সিএম কিউবও বলা হয়, আবার সিসিও বলা হয়। তাহলে 1 সিসি মানে হচ্ছে 1 সিএম কিউব। তাহলে 1 গ্রাম পার সিসি মানে কি 1 গ্রাম পার সিসি মানে হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। তাহলে একটা পাত্র যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি হবে 1 সেন্টিমিটার করে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি হবে 1 সেন্টিমিটার করে হবে। অর্থাৎ প্রত্যেকটা ধার হচ্ছে কত 1 সেন্টিমিটার করে। এইরকম একটা পাত্র যদি আমরা কি করি পানি দ্বারা পূর্ণ করি, তাহলে সেই পানির ওয়েট হবে কত, পানির ক্ষেত্রে এটা হবে 1 গ্রাম, পানির ক্ষেত্রে হবে এটা কি 1 গ্রাম। কারণ পানির ঘনত্ব কেজি কেজি পার মিটার কিউব এককে 1000 কেজি হলেও গ্রাম এককে কি হবে, গ্রাম পার সিসি এককে 1 গ্রাম হবে। তো সেটা আমরা দেখাচ্ছি যে গ্রাম পার সিসি এবং কেজি পার মিটার কিউবের মধ্যে সম্পর্কটা কেমন। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে 1 গ্রাম পার সিসি সমান কত কেজি পার মিটার কিউব। অর্থাৎ কোনো একটা বস্তুর যদি ঘনত্ব কি হয় 1 গ্রাম পার সিসি হয়, অর্থাৎ ওই বস্তুর যদি 1 ঘন সেন্টিমিটারের ভর হয় 1 গ্রাম, তাহলে ওই সেম বস্তু যদি 1 ঘনমিটার নেওয়া হয়, তাহলে ডেফিনেটলি তার ভর কি হবে বেড়ে যাবে। তো সেইটা কত হবে, তাহলে আমরা 1 গ্রামকে কি করব, গ্রামকে বানাবো কেজি। তাহলে 1কে কেজি বানানোর জন্য আমরা কি করব 1000 দিয়ে কি করব ভাগ করব। আমরা জানি যে গ্রাম থেকে কেজি দিয়ে আনলে কি হয় 1000 দিয়ে ভাগ করতে হয়। আর সিসিটা কি আছে নিচে আছে, বোঝার সুবিধার্থে যদি আমরা সিসিটাকে কি করি নিচে লিখি, তাহলে গ্রাম পার সিসি। ঠিক আছে, তাহলে ভাগ সিসি, তাহলে আমরা এটাকে অনেক সময় 1 গ্রাম ভাগ কি 1 সিসি লিখতে পারি, মানে উদাহরণ হিসাবে মানে এইরকম জিনিসটা। তাহলে 1 গ্রামকে আমরা কি করলাম এত কেজি বানাইলাম, আর ভাগ দিলাম 1 সিসি। তাহলে 1 সিসিকে যদি আমরা কি করি মানে 1 ঘন সেন্টিমিটারকে যদি 1 মিটার কিউব বানাইতে চাই, তাহলে আমরা জানি 1 মিটার কিউব সমান হচ্ছে কত, তাহলে আমরা 100 সেন্টিমিটার। তাহলে যেহেতু 3টে 100 আছে, তাহলে আমরা এইভাবে যদি হিসাব করি যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 বাই কি 100 মিটার। তাহলে অতএব 1 ঘন সেন্টিমিটার সমান কি হবে, তাহলে এইটাতেও কি হবে, তাহলে হবে কি, তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান কি হবে 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার। এখন আমরা যদি প্রত্যেকটাকে, তাহলে আমাদের প্রত্যেকটাকে 1 মিটার বানাইতে হবে। তাহলে 1 বাই 100 মিটার ইন্টু 1 বাই 100 মিটার ইন্টু 1 বাই 100 মিটার। তাহলে সব কিছু গুণ করলে কি হবে 1 সেন্টিমিটার কিউব সমান হবে কি 1 বাই 100 মিটার কিউব। বুঝতে পারলো বিষয়টা, তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান হবে
তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান হবে কত? 1/100 তারপর কিউব দিয়ে মিটার। বুঝতে পারছো? অর্থাৎ 3টা 100 দিয়ে গুণ। তাহলে এগুলো যে কোনো ক্ষেত্রে যখন আমরা নর্মাল এককে করার জন্য যত দিয়ে গুণ বা ভাগ দেই, স্কোয়ার করলে ওর 2টা দিয়ে গুণ করতে হবে, আর যদি কিউব হয় তাহলে ওর 3টা দিয়ে গুণ বা ভাগ করতে হবে। তাহলে এখানে হবে কি 100 গুণ 100 গুণন 100। তার কারণ সেন্টিমিটার সমান ছিল 1/100, আর সেন্টিমিটার কিউব যেহেতু আছে তাহলে 1 কি হবে 100 গুণন 100 গুণন 100 হবে। এখন এই সেম এই জিনিসটাকে যদি এবার আমরা কি করতে চাই, ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই ক্যালকুলেশন করাটা কি হবে? খুবই ইজি। তাহলে কীভাবে এই ক্যালকুলেশনটা করব, সেটা হচ্ছে আমরা লিখব এখানে 1/1000 ইন্টু গুণ উল্টে কী করবে, ভাগ করতে হবে। এটার বিপরীত সংখ্যা দিয়ে কি আমরা গুণ করে দিলেই কি করতে পারি, ভাগের কাজটা হয়ে যায়। তো নিচে 1, তাহলে এখানে 3টা শূন্য আছে, এই 3টা শূন্য 1 2, আর এখান থেকে একটা 3টা কেটে দিলে তাহলে এখানে থাকলো কত, এখানে 1000, আর এখানে 100, আর এখানে একটা শূন্য, তাহলে মোট হইল কি 1000। তাহলে 1 গ্রাম পার সিসি সমান আছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে যে পদার্থটা, তাহলে পানির ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা এটা জানি যে পানির ক্ষেত্রে 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে 1000 কেজি। তার মানে যদি 1 ঘনমিটার পানি না নিয়ে 1 সিসি পানি নেওয়া যায় তাহলে সেটা কত হবে, পানির ক্ষেত্রে এটা ডেফিনেটলি 1 গ্রাম হবে। তখন আমরা দেখলাম যে 1 গ্রাম পার সিসি সমান 1000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ কোনো একটা পদার্থের 1 সিসি নিয়ে যদি 1 গ্রাম হয়, তাহলে ওই পদার্থের 1 মিটার কিউব নিলে সেটা হবে কি 1000 গুণ বেশি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সিসি এককে যতটুকু হবে গ্রাম পার মিটার কিউব এককে নিয়ে যেতে হলে 1000 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা 2টা একক সম্পর্কে আইডিয়া পাইলাম। তো এখানে বিভিন্ন পদার্থের কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। এগুলো বিশেষ করে তোমার বাতাসের ঘনত্বটা প্রায় কি, এই যে 1 গ্রাম পার সিসি আছে 0.001, এটাকে কেজি পার মিটার কিউব নিয়ে গেলে 1.27 হবে। তাহলে আমরা জানি যে বাতাসের ক্ষেত্রে বাতাসের ঘনত্ব কেজি পার মিটার কিউবে প্রায় 1, তাহলে 1.27, এটাকে অনেক সময় প্রায় 1 ধরা হয়। 1000 দিয়ে গুণ করলে কেজি পার মিটার কিউবে যাবে। তো কর্কের ক্ষেত্রে এটা, কাঠ মানবদেহের ক্ষেত্রে এটা 0.09। তাহলে মানুষ আর পানির ক্ষেত্রে, পানি যদি পানির ক্ষেত্রে দেওয়া আছে, যে পানির ক্ষেত্রে 1 এটা, আর তাহলে এটা গ্রাম পার সিসিতে 1, তাহলে কেজি পার মিটার কিউবে কি 1000। আর মানবদেহ হচ্ছে 0.995, আর এটা যদি কেজি পার মিটার কিউবে নেওয়া হয় তাহলে এটা হবে কি 950 কেজি পার মিটার কিউব। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের ঘনত্ব পানির চেয়ে কি একটুখানি কম, এই জন্য মানবদেহ কি করে, পানির উপর ভেসে থাকে। তাহলে একটা পদার্থ কেন ভেসে থাকে, কীভাবে ভেসে থাকে, এটা আমরা ঘনত্বের সাথে কীভাবে সম্পর্কিত, এটা আমরা পরের ডিটেলস আরও আলোচনা করব। তো এখানে অনেক সময় মনে হইতে পারে যে বললাম যে মানবদেহ পানিতে ভেসে থাকে, তাহলে মানুষ পানিতে ডুবে মারা যায় কেন? তো এটার কারণটা হচ্ছে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গের ঘনত্ব কিন্তু 995 কেজি পার মিটার কিউব না, এটা হচ্ছে অ্যাভারেজ। এটা হচ্ছে কি অ্যাভারেজে, এটা মানুষের যে মাথার ঘনত্ব সেটা পানির ঘনত্বের চেয়ে বেশি, কিন্তু মানুষের শরীরের পেটের যে অংশটা আছে এটার ঘনত্ব তুলনামূলকভাবে কি কম, পায়ের দিকের ঘনত্বটা একটুখানি বেশি। এই জন্য অ্যাভারেজ করলে 995 হইলেও মাথার ঘনত্বটা কি, মাথার ঘনত্ব বা পায়ের যে অংশগুলো আছে এই হাড়, এই অংশগুলোর ঘনত্ব পানির চেয়ে অনেক বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় মানুষের মাথাটা ডুবে যায়, শরীরের অন্য অংশ ভেসে থাকে। এই জন্য মানুষকে সাঁতার শিখতে হয়। মানুষের সাঁতার শিখা মানে হচ্ছে মেইনলি মাথার নিয়ন্ত্রণ শেখা। অন্যান্য প্রাণীর মাথার নিয়ন্ত্রণ শিখতে হয় না। অন্যান্য প্রাণীর মাথার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, এই জন্য ওদের মাথা পানিতে ভেসে থাকে, ওদের এই জন্য সাঁতার শেখাও লাগে না। আর মানুষকে শেখা লাগে সাঁতার, তার কারণ মানুষের মাথার ঘনত্ব পানির চেয়ে কম। অর্থাৎ মাথাটাকে পানির উপরে ধরে রাখার যে কৌশল শেখা, এটাই হচ্ছে সাঁতার শেখা। তো এরপর হচ্ছে যে টেবিল 5.01-এ তোমাদের পরিচিত কয়েকটি পদার্থের ঘনত্ব দেয়া হলো। এখানে একটা বিষয় মনে রাখা ভালো, তাপমাত্রা বাড়লে কিংবা কমলে পদার্থের ভেতর আয়তন বাড়বে কিংবা কমতে পারে। যেমন এই জন্য কি হয়, তাপমাত্রা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় পদার্থের আয়তন ভিন্ন ভিন্ন হয়। তখন আমরা জানি তাপমাত্রা যদি দেওয়া হয়, তাপ দিলে পদার্থের আয়তন কি হয়, বেড়ে যায়। কিন্তু পদার্থের ভর কি বাড়বে, ভর তো ওই পরিমাণই থাকবে। সেক্ষেত্রে কি হবে, আয়তনটা কমে যাবে। আয়তনটা বেড়ে যাবে, তার মানে ঘনত্বটা কি হবে, তার কমে যাবে। তার কারণ এখানে আমরা দেখছি যে ঘনত্ব সমান হচ্ছে m/কি ভি। তাহলে একই ভরের ক্ষেত্রে আয়তনটা যত বেশি হবে
তার ঘনত্ব কি হবে তত কম হবে। ভি প্রপোর্শনাল কি 1/, রো প্রপোর্শনাল হচ্ছে 1/v। তার কারণ একটা নির্দিষ্ট ভরের পদার্থের আয়তন যত বেড়ে যাবে তার ঘনত্ব তত কমে যাবে। এই জন্য একটা বেলুন যখন চুপসানো অবস্থায় থাকে তখন সেটা কি হয়, মোটামুটি একটু ওয়েট থাকে, এটা মাটিতে পড়ে থাকে, এটা কখনো বাতাসেও উপরে ওঠে না। কিন্তু এরপর যখন এই বেলুনটার মধ্যে বাতাস দিয়ে ফু দেওয়া হয়, অর্থাৎ তার আয়তনটা কি করা হয়, বাড়ানো হয়, তখন তার ঘনত্ব কি হয়, কমে যায় এবং সেটা হালকা হয়ে যায় এবং এটা তখন বাতাসের উপরে, আমরা ফু দিলে সাধারণত কার্বন ডাই অক্সাইড দিই, এটা এটা একা একা উপরে না উঠলেও একটু বাতাস, একটু একটু বল প্রয়োগ করলে সেটা উপরে উঠে যায়, যেটা একটা চুপসানো বেলুন যত সহজে এটা উঠে না। ঠিক আছে। তো আবার যদি অন্যান্য নিয়ন গ্যাস দেওয়া হয় বা হাইড্রোজেন গ্যাস দেওয়া হয়, তখন সেক্ষেত্রে তো ওটা এমনিতেই কি উপরে ওঠে, অর্থাৎ তার আয়তনটা বেড়ে যায়, সেই তুলনায় ভর কি বাড়ে না। আবার যদি আবার যদি কোনো পদার্থের মধ্যে কি করা হয়, তাপ কমানো হয়, তাহলে সেটার আয়তন কি হয়, কমে যায়। সেক্ষেত্রে ভর তো অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে তার ঘনত্ব বেড়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে বেলুনকে যদি একটা ঠান্ডা অবস্থায় বেলুনকে যদি আমরা ফু দিয়ে ফুলাই, এটা অনেক সময় বাতাসে যদি রোদে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে সেটা অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ ওই যে বাতাসে এটার ঘন আয়তন বেড়ে যায়, ফলে বেলুনটা ফেটে যায়। আচ্ছা, যাই হোক। তো এই যে ঘনত্বগুলো দেওয়া হয়েছে, তাহলে এটা একটা রুম টেম্পারেচারে এই ঘনত্বগুলো দেওয়া আছে। যেহেতু ভরের কোনো পরিবর্তন হয় না, তাই পদার্থের ঘনত্ব তাপমাত্রার সাথে সাথে পরিবর্তন হতে পারে। সেজন্য পদার্থের ঘনত্বের কথা বলতে হলে সাধারণত সেটি কোন তাপমাত্রায় মাপা হয়েছে সেটিও বলে দিতে হয়। তাহলে পদার্থের ঘনত্ব ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন হয়। এই জন্য এখানে যে তাপমাত্রা ঘনত্বগুলো দেওয়া আছে, এগুলো সবগুলো কোথায় দেওয়া আছে, কক্ষ তাপমাত্রা, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি দেওয়া আছে। ঠিক আছে। তো এখান থেকে কিছু কিছু জিনিসের ঘনত্ব আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন পারদটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে 13.6, অর্থাৎ 13,600 কেজি/মিটার কিউব যদি বলি আমরা, তাহলে এটা পানির থেকে কত গুণ, 13.6 গুণ বেশি ভারী। তারপর সোনা, আমরা ছোটবেলা থেকে এই সোনার অঙ্ক করে আসছি 19.3, যে সোনা পানির তুলনায় এত গুণ ভারী। তাহলে একটা পাত্রের মধ্যে তাহলে সোনার কত, ওজন কত, হ্যান কত, এরকম অঙ্ক আমরা 8-9 করে আসছি, 8-এ। তো এটা মাথায় রাখবা, মানব দেহেরটা মাথায় রাখবা, পানিটা তো মাথায় রাখতেই হবে অবশ্যই, আর সেই সাথে লোহারটা মাথায় রেখে দিতে পারে। এগুলো মোটামুটি এমসিকিউ থেকেই আসে, আবার অঙ্কেও এই জিনিসগুলো কি আমাদের অনেক সময় লাগে, যদিও এগুলো অনেক সময় পরীক্ষায় আসলে ঘনত্বগুলো দেওয়া থাকে, তারপরও মাঝে মাঝে আবার কিছু কিছু বোর্ড আছে দিয়ে দেয় না, ওরা অনেক সময় মুখস্থ যে স্মৃতিশক্তির টেস্টটাও নিয়ে থাকে। তো আমরা প্রশ্নে আসি, 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন হয়ে গেল 1200 সিসি, এই পানির ঘনত্ব কত হবে? তাহলে তো কত কেজি পানি নেওয়া হয়ে গেছে, 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ নেওয়া হয়েছে, তারপর হয়েছে কত, এই পানির টোটাল আয়তন কত হয়ে গেছে, পানির টোটাল আয়তন হয়ে গেছে 1200 সিসি, মানে 1200 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা জানি যে 1 সিসি মানে হচ্ছে কি 1 সেন্টিমিটার কিউব, কাজেই 1 সিসি মানে হবে কত, এটাকে যদি আমরা মিটার কিউবে নিয়ে যাই তাহলে কি হবে দেখো, 1/, এটাই হচ্ছে মেনলি, এটা 1/100, মানে 1/100কে তাহলে লিখতে পারি আমরা কি 1/10 উপর স্কোয়ার, তখন এটা যখন উপরে উঠে যাবে তখন হবে কি 10^2 সূচকের নিয়মে। তাহলে 1 সিসিতে মিটার কিউবে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 3টে 100 দিয়ে গুণ করতে হবে, এই জন্য এখানে কি আছে, কিউব দিয়ে দিয়েছে। 10^6 মিটার কিউব, তাহলে 1 সিসি সমান এত মিটার কিউব, তাহলে 1200 সিসি সমান কত হবে, তাহলে 1 সিসি সমান যদি 10^6 মিটার কিউব হয়, তাহলে 1200 সিসি সমান কত হবে, 1200 সিসি সমান হবে এটা গুণন 12। তাহলে আমরা লিখতে পারি ঐকিক নিয়মে, অতএব দেওয়া আছে ওই 1200 সিসি সমান কত হবে, 1200 ইন্টু 10^6 মিটার কিউব। তাহলে এটা কার মান পাইলাম আমরা, ভি এর মান পাইলাম। এটা কার মান পাইলাম, ভি এর মান আমরা পেয়ে গেলাম। এটা কার মান, আয়তনের মান। ঠিক আছে। তাহলে ঘনত্ব সমান আমরা জানি কি, m/v। তাহলে এখানে m কত, তাহলে m হচ্ছে এই দুইটা m এর যোগফল। আগে ছিল পানি ছিল 1 কেজি,
পরে হইলো কত 1.25 কেজি লবণ দেওয়া হলো, তাহলে মোট হলো 1.25 কেজি। তাহলে ঘনত্ব সমান আমরা জানি কি, অর্থাৎ রো সমান জানি m/v। তাহলে m এর মান হচ্ছে কত, পানি ছিল 1 কেজি আর লবণ দেওয়া হয়েছে 0.25 কেজি, তাহলে মোট 1.25 কেজি। আর আয়তন তো আমরা একটু আগেই ওকে দিকে দেখাইলাম, 1200 গুণন 10⁻6 মিটার কিউব। তাহলে এটা হিসাব করলে হয়ে গেল 1.04 গুণন 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে লবণ যদি মেশানো হয় তাহলে কি হয়ে গেল, পানির ঘনত্ব বেড়ে গেল। নর্মাল পানির ঘনত্ব আমরা জানতাম কত, 1000 কেজি পার মিটার কিউব, এটা হয়ে গেল 1000। এটা কত, এটা গুণ করলে কি হবে, 140 হয়ে যায়, 1040 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এইরকম হয়ে গেল। তাহলে একটুখানি কি হয়ে গেল, বেড়ে গেল। তো এরপর আরেকটা অঙ্ক দিয়েছে, এটা আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে জর্ডানের ডেড সি এর ঘনত্ব হচ্ছে 1.24 কেজি পার লিটার। এই সমুদ্রের 1 কেজি পানির আয়তন কত হবে? তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক লিটার এবং 1 মিটার কিউবের মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে। তার কারণ এখানে আমরা জানি ঘনত্বগুলো সাধারণত কিসে দেওয়া থাকে, কেজি পার মিটার কিউবে। তাহলে ঘনত্বের আয়তন যেমন লিটার আমরা জানি, এটা হচ্ছে এসআই একক ঘনত্বের, এসআই একক না, ঘনত্বের একক, হ্যাঁ এসআই একক হচ্ছে লিটার। আবার ঘনত্বকে মিটার কিউবেও কি করা যায়, হিসাব করা যায়। তাহলে আমাদেরকে এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে যে 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। ঠিক আছে, 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। এই ইনফরমেশনটা আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। ওই যে আমরা একটু আগে বললাম 1000, যে ড্রামে 1000 লিটার পানি ধরে তার আয়তন কত, 1 ঘনমিটার। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে ডেড সি এর পানির ঘনত্ব কত, 1000, তাহলে আমরা এখানে 1 লিটার, তাহলে 1 লিটারের আয়তন কত, 1.24 কেজি। তাহলে 1 কেজির আয়তনটা কত হবে? অথবা উল্টোভাবে আমরা করতে পারি যে কি, 1 লিটারের 1 কেজির আয়তন কত, 1.24 কেজি এর আয়তন হচ্ছে 1 লিটার, অতএব 1 কেজির আয়তন কত? তো এমসিকিউতে তো এরা যেভাবে করছে সেটা আগে বুঝি আমরা। এটা একটু জটিল ভাবে করছে এরা। তো 1 লিটার হচ্ছে 1000 সিসি। কত, 1 লিটার হচ্ছে 1000 সিসি। 1 লিটার আছে 1000 সিসি বা 10⁻³ মিটার কিউব। কাজেই ডেড সি এর পানির ঘনত্ব হচ্ছে কত, রো সমান এত কেজি পার লিটার। মানে হচ্ছে এই যে লিটারকে কি করছে ওরা, এত করছে। তো আমরা তো এই যে 1 লিটার সমান কি, 10⁻³ মিটার কিউব। কিভাবে এটা হয় আমরা দেখলাম যে 1 ঘনমিটার বা 1000 লিটার সমান হচ্ছে 1 মিটার কিউব। তাহলে অতএব 1 লিটার সমান হবে কি 1/1000 মিটার কিউব। তাহলে 1/1000 মানে কি 1/10⁻³। তো এটাকে যদি আমরা কি করি, উপরে নিয়ে যাই, তাহলে 10⁻³ মিটার কিউব হবে। তাহলে এটা হচ্ছে কি 1 লিটার সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। তো এই জিনিসটাই এখানে তারা কি করছে, করছে। ঠিক আছে, সেটাই এখানে করছে যে 1 লিটার সমান হচ্ছে কত, 1000, এই যে এটা 1000, 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। তাহলে ওইটা ওই এককে নিয়ে গেলে পাওয়া গেল। তাহলে এটাকে হিসাব করলে হয়ে যাচ্ছে তোমার কত, এইটা। ঠিক আছে, 1.24, এটা উপরে উঠে গেলে 10⁻³ কেজি পার মিটার কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি যে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1.24 গুণন এইটা 10⁻³। তাহলে এতটুকু, এত কেজির ওয়েট হচ্ছে কত, ঘনত্ব হচ্ছে আয়তন হচ্ছে 1 মিটার কিউব। ঠিক আছে, অতএব 1 কেজির কত। তাহলে অথবা সরাসরি সূত্র দিয়ে তাহলে আমরা ঘনত্ব সমান যাই নেই m/, এটা ঘনত্ব পাই, এটা আমরা ঘনত্ব হিসাবে পেয়ে গেছি। এটা হচ্ছে কত,
এটা আমরা রো পাইলাম, তাহলে রো সমান আমরা জানি কি এম বাই ভি, তাহলে ভি সমান হবে কি এম বাই রো। তাহলে এম কত দেওয়া আছে, 1 কেজি দেওয়া আছে, তাহলে 1 কেজিকে তার এই রো দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে। তো আমরা যদি এত কাহিনী না করে খুব ইজিলি আমরা যদি আর কি ইয়া দিয়ে করি, আমরা সংজ্ঞা দিয়ে করার চেষ্টা করি, তাহলে এটা খুব ইজিলি হয়ে যাবে। কিভাবে? একটা জিনিসের ঘনত্ব 1 কেজি পার লিটার, কথার অর্থ হচ্ছে কি? কথার অর্থ হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে ওই বস্তুটার 1.24 কেজির আয়তন হচ্ছে কত? 1 লিটার। কয় লিটার? 1 লিটার বা 10⁻³ মিটার কিউব। তো এটা আমরা কি পেয়ে গেলাম? তো লিটারেই রাখছি, উত্তর লিটারেই করছে, তা মাঝখানে হুদাই এত কাহিনী করছে। তাহলে 1 লিটার, সহজ কথায় 1 লিটার। কয় লিটার? 1 লিটার। তাহলে আমরা ঘনত্বের সংজ্ঞা থেকে কি বলতে পারি? ঘনত্বের সংজ্ঞা থেকে বলতে পারি যে কোনো একটা জিনিসের ঘনত্ব 1.24 কেজি পার লিটার। এই কথার অর্থ হচ্ছে তার 1 লিটারের ভর হচ্ছে 1.24 কেজি, অতএব 1.2 অথবা 1.24 কেজি সমান হচ্ছে কত? 1 লিটার। অতএব কয় কেজি? 1 কেজির কথা বলছে। অতএব 1 কেজি সমান কত হবে? ঐকিক নিয়মে 1/1.24 লিটার। তো এই জিনিসটা ভাগ করলেই তোমার কি হয়ে যাবে? কোনটা হয়ে যাবে? যে এইটা হয়ে যাবে 0.81 হবে, 0.81 লিটার হবে। ঠিক আছে, 0.81 লিটার হবে সরাসরি এক সংজ্ঞা অনুযায়ী কি এটা আমরা করতে পারবো। 0.1 লিটার। এইটাকে যদি আমরা মিটার কিউব করতে চাই তাহলে কি কি করবো? তাহলে 0.81কে জাস্ট 1000 দিয়ে কি করব? ভাগ করলেই মিটার কিউব হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে বইয়ে একটু জটিল ভাবে করছে, সংজ্ঞা অনুযায়ী আমরা খুব ইজিলি ভাবে করতে পারি। এরপর একটা জিনিস বলছে যে নিউক্লিয়াসের ঘনত্ব কত? 1 চা চামচ নিউক্লিয়াসের ভর কত? নিউক্লিয়াস তৈরি হয় নিউট্রন আর প্রোটন দিয়ে, যাদেরকে সুষম গোলক হিসেবে বিবেচনা করা যায়। তাদের একটার ভর আছে 1.67 গুণন 10⁻27 কেজি। তাদের আনুমানিক ব্যাসার্ধ হচ্ছে 1.25 ফেমটোমিটার, অর্থাৎ 1.25 ইন্টু 10⁻15 মিটার। ফেমটো হচ্ছে 1 মিটারের একটা এককের 10⁻15 গুণ ছোট, এত মিটার। কাজেই নিউট্রন কিংবা প্রোটনের ঘনত্ব বের করতে পারলেই নিউক্লিয়াসের ঘনত্ব হিসাব করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি কি করি এখানে, তাহলে আমরা জানি রো সমান হচ্ছে কি এম বাই ভি। সেক্ষেত্রে এম এর মান আমাদের জানা আছে। যে কোনো একটা নিউট্রন বা একটা প্রোটনের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, একটা নিউট্রন বা একটা প্রোটনের ঘনত্ব কত, তাহলে চলো আমাদের কি লাগবে? এম লাগবে। তাহলে এম জানি আমরা, তাহলে এটার ভর আছে এম সমান কত? এই যে এটা 1.67 10⁻27 কেজি। এবং এটার ঘনত্ব বের করার জন্য আমাদের আয়তন লাগবে। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? এটা যেহেতু একটা ব্যাসার্ধ দেওয়া আছে, এটা একটা গোলক, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ঘনত্বের সূত্র হচ্ছে কি 4/3 পাই আর কিউব। তো আর এর মান দেওয়া আছে এখানে, তাহলে এই যে এখানে 4/3 পাই আর কিউব। সেই মানটা যখন এখানে আমরা বসিয়ে দিয়েছে ওরা, তখন এটা ক্যালকুলেশন করে হয়েছে কত? এত কেজি পার মিটার কিউব। এরপর তার যে ভর আছে, সেই ভরকে যদি এটা ভাগ করা হয়, তাহলে এই যে ভাগ করছে ওরা, ভাগ করেই মেনলি এটা পাওয়া গেছে, ভাগ করে এটা পাওয়া গেছে একেবারেই। তাহলে 1 ঘনমিটার নিউট্রন বা প্রোটনের ভর কত? আমরা বলতে পারি 2.04 গুণন 10⁻17 কেজি। তার মানে এক যখন এই যে ট্যাঙ্কিগুলো আছে, এই ট্যাঙ্কিগুলোতে যখন পানি দ্বারা আমরা ভর্তি করতেছি, 1 ঘনমিটার একটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিতে পানি ধরতেছে মাত্র কত? 1000 কেজি। কত? 1000 কেজি। এবার কল্পনা করো এই সেম ট্যাঙ্কিটা, যে ট্যাঙ্কটা যদি শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন দ্বারা কি করা হয়? পূর্ণ করা হয়, তাহলে তার ভর হবে কত? 2.4 ইন্টু 10⁻17 কেজি। তাহলে বুঝতে পারছো কত গুণ বেশি ভারী এরা পানির তুলনায়।
তাহলে মানুষের তুলনায় কত, তাহলে এই সংখ্যাটা কত বড় সেটা কি করতে পারা যাচ্ছে, সহজেই অনুমান করা যাচ্ছে। এটা 1 চামচ, তাহলে 1 চা চামচে যদি 1 চা চামচ মোটামুটি হচ্ছে 1 ঘন সেন্টিমিটার হয়, তাহলে 1 চা চামচ নিউক্লিয়াস কত হবে? তাহলে এটাকে যদি আমরা গুণ করি চামচের ঘন আয়তন আয়তন দিয়ে, তাহলে এত গুণন চামচের আয়তন কত হবে? 10⁻6 মিটার কিউব। এটা আমরা দেখলাম কিভাবে 1 সিসি সমান এত মিটার কিউব হয়। তাহলে এটা দিয়ে গুণ করে হইল কত? এতটা 2 গুণন 10⁻11 কেজি। তাহলে প্রায় 1 চামচ প্রোটন বা নিউট্রনের ওয়েট হবে কত? 2 গুণন 10⁻11 কেজি, যেটা মোটামুটি কি পৃথিবীতে যত মানুষ আছে তাদের সম্মিলিত ভর। তাহলে 1 চামচ নিউক্লিয়াসের ভর যখন আমরা কল্পনা করতেছি, তখন নিউক্লিয়াসের মধ্যে 1 চামচ 1 চামচ নিউক্লিয়াসের ভর হিসাব করতেছি, তার মানে এখানে প্রোটন এবং নিউট্রনগুলোর মধ্যে কোনো ধরনের ফাঁকা গ্যাপ আমরা কল্পনা করতেছি না। তো বাস্তবে প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? ফাঁকা জায়গা থাকে। এই কারণেই আমাদের কি ওয়েট এত না। 1 চামচ যখন আমরা পদার্থ নেই, এর মধ্যে নিউট্রন প্রোটন অনেক কম থাকে। তার কারণ হচ্ছে এদের মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে। যদি ফাঁকা জায়গাগুলো না থাকতো এবং নিউট্রন এবং প্রোটনকে যদি একদম একদম গা ঘেঁষাঘেঁষি করে তাদেরকে রাখা যাইতো, তাহলে 1 চামচ প্রোটন এবং নিউট্রন মিলে একটা ভয়াবহ রকমের পুরা পৃথিবীর সব মানুষের ভরের সমান কি হয়ে যেত। তাহলে বুঝতেই পারতেছো প্রোটন এবং নিউট্রনের যে ঘনত্বটা এটা কত বেশি। এই জন্য যে পদার্থগুলোতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা বেশি থাকে নিউক্লিয়াসে, সেই পদার্থগুলোর ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হয়। অর্থাৎ এই জন্য পর্যায় সারণীর যে শেষের দিকের মৌলগুলো আছে এদের ঘনত্ব মোটামুটি বেশি, তার কারণে এদের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে, এই জন্য এদের ঘনত্বটাও কি হয় একটু বেশি হয়। আবার অন্যভাবে ওটা দেখতে পারি, একটা পরমাণুতে নিউক্লিয়াসে নিউট্রন প্রোটন থাকে, বাইরে থাকে ইলেকট্রন। ইলেকট্রনের ভর নিউট্রন প্রোটনের ভর থেকে প্রায় 1800 গুণ কম। কাজেই যে কোনো জিনিসের ভরটা আসলে নিউক্লিয়াসের ভর। ইলেকট্রনগুলোকে না ধরলে খুব একটা ক্ষতি বৃদ্ধি হয় না, কিন্তু আমরা চারপাশে যেসব দেখি তার আকার কিন্তু নিউক্লিয়াসের আয়তনের মতো নয়। তার আয়তন এসেছে পরমাণুর আয়তন থেকে। পরমাণু পরমাণু খুব ছোট একটা নিউক্লিয়াসকে ঘিরে তুলনামূলকভাবে অনেক বড় একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে পরমাণুর ব্যাসার্ধ প্রায় 1 লক্ষ গুণ বড়। তার মানে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াস যদি কি হয় এতটুকু হয়, তাহলে পরমাণুর সাইজটা হবে কত? প্রায় 1 লক্ষ গুণ বড়। পরমাণুর সাইজ কত হবে? এত বড়, আরো বড়। অথবা কি 1 লক্ষ গুণ বড় মানে তো কি অনেক বড়। ঠিক আছে, উদাহরণ হিসেবে যদি এইরকম করি আমরা, বা আরো বড় হবে, এরকম আরো বড়। এটা যদি নিউক্লিয়াস হয়, আর এত বড় হচ্ছে কি তার কক্ষপথ, বা আরো বড় 1 লক্ষ 1 লক্ষ গুণ এইরকম 1 লক্ষ ধরবে, আরো বেশি হবে, এটা আরো বড় হবে। ঠিক আছে, এটা আরো বড় হবে এইরকম, বা আরো বড়। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো জিনিসটাই হচ্ছে কি ফাঁকা থাকে। এই জন্য এই যে আমরা আমাদের শরীর, আমরা যে পদার্থগুলো দেখি তাদের ঘনত্ব এত কম হয়, যদিও প্রোটন এবং নিউট্রনের ভর বা ঘনত্ব কি অনেক বেশি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো, একটা আইডিয়া আসছে। কাজেই আমরা অন্যভাবে বলতে পারি পৃথিবীর সব মানুষকে একত্রে করে যদি কোনোভাবে চাপ দিয়ে তাদের শরীরের যে কয়টা পরমাণু আছে সেগুলোকে ভেঙে সমস্ত নিউক্লিয়াস একত্রে করা যায়, তাহলে সেটা 1 চামচে এঁটে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে নিউক্লিয়াসের বাইরে যে বিশাল বড় কক্ষপথ আছে, যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এর মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে যদি কি করা হয় কমিয়ে ফেলা যায়, অর্থাৎ এই বিশাল বড় ফাঁকা জায়গাটাকে যদি কি করা হয় কমানো যায়, তার মানে বিষয়টা অনেকটা এইরকম আর কি। এখানে দুইটা পরমাণু যখন পাশাপাশি থাকে জিনিসগুলো এইরকম হয়। জিনিসগুলো অনেকটা এইরকম হয়। ঠিক আছে, এই যে এইরকম। তাহলে এইখানে একটা নিউক্লিয়াস, এই যে এখানে একটা নিউক্লিয়াস, এখানে আর একটা নিউক্লিয়াস, আর মাঝখানে এই চতুর্দিকে ইলেকট্রনগুলো কি ঘুরতেছে।
তো এইখানে যে বিশাল বড় একটা কি ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোকে যদি কমিয়ে ফেলে এই দুই নিউক্লিয়াসকে কি করা যায়, একত্রিত করা যায়। এরকম যতগুলো পদার্থের নিউক্লিয়াস আছে সবগুলোকে যদি একসাথে করা হয় তাহলে সমস্ত মানুষ মিলে কি হবে, একটা চামচেই কেটে যাবে। ঠিক আছে, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝখানের ফাঁকা জায়গাগুলোকে যদি কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়। তো এটা যদিও পসিবল না আপাত দৃষ্টিতে, কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তো আমরা পরের অংশে চলে যাই। তো এই দুটাকে যদি আমরা একটুখানি মুছে দিই তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে ঘনত্ব খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা অনেক সময় আমরা আলাদা করে লক্ষ্য করি না। যেমন ধরা যাক, চুলোতে একটা পাত্রে আমরা যখন পানি গরম করতে দিই, কিছুক্ষণের মাঝেই পানি টকবক করে ফুটতে থাকে। তার কারণ পাত্রের নিচের অংশে যে পানি থাকে সেটি যখন চুলোর আগুনে উত্তপ্ত হয়ে প্রসারিত হয় তখন তার ঘনত্ব কমে যায়। ঘনত্ব কম বলে সেই পানিটা উপরে উঠে যায় এবং আশেপাশের শীতল পানি নিচে এসে জমা হয়। একটু পর উত্তপ্ত হয়ে সেটাও উপরে উঠে যায়। এভাবেই চলতে থাকে এবং কিছুক্ষণেই পানিটা ফুটতে থাকে। এবং এই পদ্ধতিতে পানি কিংবা গ্যাসকে গরম করার পদ্ধতির নাম হচ্ছে কনভেকশন বা পরিচলন। যদি উত্তপ্ত করার পর পানির ঘনত্ব কমে না যেত তাহলে সেটি উপরে উঠে যেত না এবং চুলোর আগুনে শুধু পাত্রের নিচের পানি গরম করতে পারতাম, পুরো পাত্রের পানি উত্তপ্ত করা সম্ভব হতো না। তাহলে সাধারণত তরল যেসব পদার্থ প্রবাহী অর্থাৎ প্রবাহিত হয়, তরল এবং গ্যাসীয় পদার্থ, এগুলোর ক্ষেত্রে যেটা হালকা, তাহলে নিচে কি থাকে সাধারণত, যেটা কম ঘনত্বের পদার্থ বা হালকা অথবা কম ঘনত্ব, যে পদার্থটা থেকে কম থাকে কম ঘনত্ব, সেটা কি হয়, উপরে উঠে যায়। আর যেটার ঘনত্ব কি একটু বেশি, অর্থাৎ যেটা কি বেশি ঘনত্বের যে জিনিসটা, সেটা সাধারণত কি থাকে, নিচে থাকে। কেন? কারণ ঘনত্ব যার বেশি হয় তার ওয়েট বা ভর বেশি হয়, সে নিচে নেমে আসে, আর কম ঘনত্বটা উপরে উঠে যায়। ফলে একটা পাত্রের মধ্যে যখন আমরা কি করি, পানিকে তাপ দেই, তখন এই পাত্রের নিচের যে পানিগুলো আছে এগুলো আগে কি করে, তাপ গ্রহণ করে এগুলো আয়তন বেড়ে যায়, তাহলে ঘনত্ব কি হয়, কমে যায়। কম ঘনত্বের পানিগুলো কি হয়, এই সাইড বেয়ে কি হয়, উপরের দিকে উঠে যায়। আর বেশি ঘনত্বের যে পানিগুলো আছে সেই পানিগুলো কি হয়, নিচে নেমে যায়। ঠিক আছে, তো নিচে নেমে গিয়ে এগুলো যখন উত্তপ্ত হয় এদের ঘনত্ব গিয়ে আবার কমে যায়, তখন এগুলো আবার উপরে ওঠে উপরে। আর ঘনগুলো যেগুলো একটু কম ঠান্ডা সেগুলো নিচে নামে। তাহলে পানির পদার্থের মধ্যে এইরকম একটা কি হয় তোমার, উল্টা, যে ঘন হয় এগুলো উল্টে যায়, আর হালকা হয়ে এগুলো কি হয়, উপর থেকে উঠে যায়, আর ঘনগুলো কি হয়, এই দুই সাইড দিয়ে নিচে নেমে যায়। ফলে এখানে একটা কি হয়, গতিশীলতার তৈরি হয়। সেটা হচ্ছে নিচের হালকা পানি উপরে উঠে যায়, আর উপরের তুলনামূলকভাবে কম কম গরম বা ঠান্ডা পানিগুলো কি হয়, নিচে নেমে আসে, ওগুলো উত্তপ্ত হয়ে আবার উপরে উঠে যায়। তাহলে উপরের তুলনামূলক কম গরম পানিগুলো আবার নিচে নামে। এইরকম করে পুরো পাত্রের পানি একসাথে কি হয়, গরম হয়। ঠিক আছে, যদি এটাকে পরিচলন বলে। এটা যদি না হইতো তাহলে শুধু নিচের পানি গরম থাকতো, উপরের পানি গরম হইতো না। এটা শুধুমাত্র নিচের পানিতে তাপ দিলে এরকম হয়। কিন্তু বিষয়টা কেমন হইতো যদি আমরা পানির উপরের অংশে তাপ দিতাম, তাহলে কি হইতো, মনে করো এই পাত্র যদি পানিতে কি থাকে, পূর্ণ থাকে। এবার যদি তাপ উপরের অংশে দেয়, যেমন সূর্যের তাপ, একটা পুকুরের পানিতে সাধারণত কি হয়, যখন এরকম পানি থাকে তখন সেক্ষেত্রে কি হয়, সূর্যের তাপ উপর থেকে পড়ে। সূর্যের তাপ কি হয়, উপর থেকে পড়ে এবং উপরের পানিগুলো কি হয়ে যায়, গরম হয়। এবং উপরের পানি গরম হয়ে আয়তন বেড়ে গিয়ে হালকা হয়। এই হালকা পানি তো আর নিচে নামবে না, তাহলে সেটাগুলো ওখানেই থেকে যায়। এই জন্য কি হয়, গরমের দিনে পানিতে এই পরিচলন প্রক্রিয়ায় কি হয় না, পুকুরের পানি পুরো পুকুরের পানি গরম হয় না। কেন? তার কারণ যে অংশ তাপ যে অংশটা উত্তপ্ত হয় তার ঘনত্ব কমে যায়, কমে গিয়ে সেটা উপরে ওঠে। আর এটা তো উপরেই আছে, উপরের পানিটারই ঘনত্ব কমে গেছে। তার মানে এই পানি ঘনত্ব কমে গিয়ে আর নিচে নামতে পারবে না, এটা আরো উপরেই থেকে যাবে, বড় জোরটা গ্যাস হয়ে উপরে উঠে যেতে পারে।
তার মানে পুকুরের কি হবে, নিচের অংশের পানি, পুকুরে যত নিচে নামবো আমরা তত পানি কি হবে, তুলনামূলকভাবে ঠান্ডা হবে, আর উপরের পানিগুলো সূর্যতাপে গরম হবে। যারা গ্রীষ্মকালে পুকুরে গোসল করছে বা নদীতে গোসল করছে তারা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবে যে পুকুরের উপরের পানি গরম থাকে এবং নিচের পানি কি থাকে, ঠান্ডা থাকে। এটাই হচ্ছে তার কারণ। তখন পরিচালনটা এই ক্ষেত্রে কাজ করে না। কিন্তু যখন একটা পাত্রের নিচে তাপ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে নিচের গুলো উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরের ঠান্ডাটা নিচে নামে। এখানে পরিচালনটা কাজ করে। তো পরিচালন কাজ করার জন্য অবশ্যই পাত্রের কি থাকতে হবে, নিচের দিকে তাপ প্রয়োগ করতে হবে। ঠিক আছে। তো এর পরের অংশে আমরা চলে যাই যে গ্রীষ্মকালের প্রচণ্ড রোদের মাঝে যারা পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছো, এই যে এটাই বলছে এখানে, তারা নিশ্চয় লক্ষ্য করেছো পুকুরের উপরের পানিটা উষ্ণ হলেও নিচের পানি শীতল। এখানে তাপটুকু এসেছে উপর থেকে এবং পানি গরম হওয়ার পর ঘনত্ব কমে গিয়ে উপরেই রয়ে গেছে। পুকুরের পুরো পুরো পানি সমভাবে উত্তপ্ত হতে পারেনি। তার কারণ পানি সাধারণত তাপ কুপরিবাহী। পানি সাধারণত পরিবহন প্রক্রিয়ায় কি করে না, তাপ সেভাবে পরিবহন করে না, পরিচালন প্রক্রিয়ায় হইলেই সেটা করে। ঠিক আছে। এই জন্য শুধু উপরের পানিটাই ঠান্ডা রয়ে যায়। এরপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনীতে আমরা বেলুন ওড়াতে দেখেছি। এই বেলুনকে ওড়ানোর জন্য তার ভেতর বাতাস থেকে হালকা কোনো গ্যাস ঢোকাতে হয়। নিরাপত্তার দিক থেকে বিবেচনা করা হলে সেটি নিষ্ক্রিয় হিলিয়াম গ্যাস দিয়ে ভরার কথা। কিন্তু হিলিয়াম গ্যাস তুলনামূলকভাবে অনেক ব্যয়বহুল বলে প্রায় সময়ই হাইড্রোজেন গ্যাস দিয়ে কাজ সারা হয়, যেটি যথেষ্ট বিপজ্জনক। তাহলে হাইড্রোজেন গ্যাস হচ্ছে সাধারণ গ্যাসের তুলনায় হালকা এবং হিলিয়াম গ্যাসও হালকা। তবে হাইড্রোজেন গ্যাস হচ্ছে দাহ্য পদার্থ। হাইড্রোজেন গ্যাস হচ্ছে কি দাহ্য পদার্থ এবং এটা কি নিজে জ্বলে। অন্যকে, অক্সিজেন কি নিজে জ্বলে, জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। কিন্তু হাইড্রোজেন গ্যাস অন্যকে জ্বলতে সাহায্য না করলেও নিজে এটা কি জ্বলে। এই জন্য এই, এবং এটা আবার একটু সস্তা। এই জন্য সাধারণত অনুষ্ঠানগুলোতে বেলুন উড়ানোর ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। কিন্তু হিলিয়াম গ্যাস ব্যবহার করলে এটা সবচেয়ে কি হবে, নিরাপদ হবে। কিন্তু হিলিয়াম গ্যাস তুলনামূলকভাবে একটু দামি, এই জন্য অনেকেই কি করে না, হিলিয়াম গ্যাস না দিয়ে হাইড্রোজেন গ্যাস দেয়। এটা অনেক সময় দুর্ঘটনা হয়ে যায়। এটা যদি কোনো হাইড্রোজেন গ্যাস ভর্তি এই বেলুন যদি আগুনের সংস্পর্শে আসে তাহলে এটা খুব সহজেই বিস্ফোরিত হয়। শুধু তাই নয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত মিথেন গ্যাস বাতাস থেকে হালকা বলে অনেক সময় এই গ্যাস দিয়েও বেলুন তৈরি করা হয়, যেটি সমান বিপজ্জনক। তো এটা তো আরো ভয়াবহ অবস্থা। বেলুন, বেলুনের মধ্যে যদি আমাদের বাতাস বা বাসা বাড়িতে যে সাপ্লাইকৃত যে গ্যাসটা আছে এটাও যদি আমরা ভরে দেই তাহলে বেলুনটা আপনা আপনি উপরে উঠে যাবে। তো এগুলো বিপজ্জনক। তার কারণে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি জ্বালানি পদার্থ। এগুলো আগুনের সংস্পর্শে আসলেই কি হতে পারে, আগুন ধরে যেতে পারে। আমরা অনেক সময় ফানুস ওড়াতে দেখেছি। এই ফানুসের নিচে কি করা হয়, একটা আগুন জ্বালানো হয়। সেটি ফানুসকে আলোকোজ্জ্বল করার সাথে সাথে ভেতরের বাতাসকে উত্তপ্ত করে হালকা করে উপরে নিয়ে যায়। তাহলে এগুলো সবই খ নম্বরে আসে। তাহলে একটা ফানুস সাধারণত কি হয়, অনেক বড় একটা কি হয় এরকম, আমরা জানি এরকম একটা বড় পাতলা কাগজের তৈরি কি হয় একটা স্ট্রাকচার, যার নিচে জেনারেলি কি করা হয়, এইরকম করে এক জায়গায় আগুন জ্বালানো হয়। ঠিক আছে। এরকম করে আগুন জ্বালানো হয়। তাহলে আগুন যখন জ্বালানো হয় তখন কি হয়, এই যে আগুনের তাপে এর ভিতরের যে বাতাসটা আছে এই বাতাসটা উত্তপ্ত হয়। উত্তপ্ত হয় এটা কি হয়ে যায়, এই বাতাসটা হালকা হয় তুলনামূলকভাবে। বাইরের বাতাসের তুলনায় ভিতরের বাতাসটা হালকা হয়ে যায়। এই হালকা বাতাস আর বাইরের বাতাসগুলো ঘন হয়। এই হালকা বাতাসগুলো চতুর্দিকে যেহেতু মানে নিচের দিকে বাদে বাকি উপরের অংশটা কি আছে ফানুস দিয়ে ঢাকা আছে, তো হালকা বাতাস তো স্বাভাবিকভাবে কি হবে, নিচে আসবে না। তো হালকা বাতাসকে উপরে যেতে চাবে, এই জন্য উপরের দিকে একটা কি তৈরি হবে, প্রেসার তৈরি হবে। হালকা বাতাসটা উপরের দিকে একটা প্রেসার তৈরি করবে। ফলে এই প্রেসারে ফানুস এবং ফানুসের যে জ্বালানি সবকিছু সহ কি হবে, এটা উপরে উঠতে থাকবে। তো একইভাবে আরেকটা হচ্ছে ভালো একটি ডিম ভালো না পচা সেটা ইচ্ছা করলে পানিতে ডুবিয়ে বের করা যায়। যথেষ্ট পচা হলে তার ঘনত্ব পানি থেকে কম হবে এবং সেটি পানিতে ভেসে উঠবে। তো ডিম যখন পচে যায় তখন সেখানে কিছু গ্যাস তৈরি হয় এবং ওই গ্যাসগুলোর ঘনত্ব তুলনামূলকভাবে কম হওয়ার ফলে
তার ওই ডিমের যে অ্যাকচুয়াল ঘনত্ব সেটা একটা ভালো ডিমের চেয়ে কমে যায়, ফলে সেটা পানিতে ভেসে ওঠে, যদিও একটা ভালো ডিম পানিতে ডুবে যায়। তো এই হচ্ছে ঘনত্বের একটা কি বাস্তব কিছু উদাহরণ। ঘনত্বের তারতম্যের কারণে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। এরপর হচ্ছে 5.3 তরলের ভেতরে চাপ বা প্রেসার। তাহলে আমরা ঘনত্ব তো দেখলাম, তো এখন দেখি এই ঘনত্বটা কিভাবে একটা তরলের মধ্যে প্রেসারটা তৈরি করে। ঠিক আছে, যারা পানিতে ঝাপাঝাপি করেছে তারা সবাই জানে পানির গভীরে গেলে এক ধরনের চাপ অনুভব করা যায়। তো অর্থাৎ পানির যত নিচে যাওয়া যাবে মনে হবে যে শরীরের উপর তত বেশি প্রেসার তৈরি হচ্ছে। যাই হোক, এগুলো তোমরা দেখছো কিনা জানি না। যদিও বায়ুমণ্ডল আমাদের উপর একটা চাপ দেয়, কিন্তু সেটা আমরা অনুভব করি না, তার কারণ আমরা ছোটবেলা থেকেই এই চাপটা কি এক্সপিরিয়েন্স করতেছি। এক্সপিরিয়েন্স করতে করতে এই চাপটা আমাদের কি হয়ে গেছে, সয়ে গেছে। এই জন্য আমরা এটা আলাদাভাবে বুঝতে পারি না, কারণ আমাদের শরীরও সমান পরিমাণ চাপ দেয়। তো এটা যেমন আমরা যেমন অনুভব করি না, সেই সাথে এখানে আরো একটা কারণ আছে। একটা তো হচ্ছে কি আমরা এটা সয়ে গেছে আমাদের শরীর, দ্বিতীয়টা হচ্ছে যে বায়ুমণ্ডল সাধারণত যে পরিমাণ চাপ দেয় আমাদের শরীর ডেফিনেটলি ওই পরিমাণ চাপ দেয়। ওই পরিমাণ চাপ যদি না দিত তাহলে তো আমাদের শরীর কি হয়ে যেত, চুপসে যেত। তার কারণ আমরা যে নিউটনের যে থার্ড ল পড়ছি, সেই ল অনুযায়ী যদি কি হয়, এখানে যদি বল প্রয়োগ করা হয় তাহলে এ যদি কি হয় পাল্টা রিয়াকশন না দেয়, তাহলে এটা তো কি হবে, চুপসে যাবে। এইদিকে কি হবে, এটা এরকম হয়ে যাবে, চিকন হয়ে যাবে, চুপসে যাবে। তো সেক্ষেত্রে আমাদের বলও কি করে, সমান পরিমাণ চাপ দেওয়ার কারণে আমাদের শরীরটা কি থাকে, একটা ব্যালেন্স অবস্থায় থাকে। ফলে আমরা এটা আলাদাভাবে কি করতে পারি না, অনুভব করতে পারি না। তবে শুধু এটাই শেষ কথা না, এখানে অনুভূতিরও একটা জায়গা আছে। যখন মাথার উপর আমরা ভার নেই, তখনও তো আমাদের মাথা কি করে, সম পরিমাণ উল্টা চাপ দেয়, কিন্তু তখন সেটা আমরা কি করি, অনুভব করি। তার কারণ আমরা সাধারণত ওই জিনিসটা কি করি না, সবসময় এক্সপেরিয়েন্স করি নাই। আমাদের এক্সপেরিয়েন্সের চেয়ে একটু কি বেশি পরিমাণ রিয়াকশন যখন আমাদের মাথাকে দিতে হয়, তখন আমরা সেটা অনুভব করি। তাহলে দুইটাই কারণ। কিন্তু যখন আমরা ওই যে মাথার উপর কোনো কিছু এক্সট্রা কিছু নেই, বা পানি কিংবা অন্য কোনো তরলের গভীরে যখন আমরা চলে যাই, তখন ঠিক কতটুকু চাপ অনুভব করা যাবে সেটি ইতিমধ্যে তোমাদের বলা হয়েছে। অর্থাৎ তখন আমরা কি করব, ওই যে এক্সট্রা একটা বল আমাদের মাথার উপর, সেটা তরল হোক বা কঠিন পদার্থ হোক, সেটা দিবে, তখন একটু চাপ অনুভব করব আমরা। তো সেটা কতটুকু হবে, যে আমাদের মাথার ক্ষেত্রফল দিয়ে উপরের যে বল সেটাকে ভাগ করতে হবে। তোমাদের উপরে তরলের যে স্তম্ভটুকু থাকবে তার ওজন থেকেই তোমার উপর কি হবে, চাপ নির্ণয় করতে হবে। তাহলে মাথার উপর তরলের যে স্তম্ভ থাকবে, সেটা সেই স্তম্ভের যে ওজন, এটাকে আমাদের মাথার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি হবে, চাপ নির্ণয় করতে পারবো। তাহলে ধরা যাক তুমি তরলের এইচ গভীরতায় চাপ নির্ণয় করতে চাইছো। এখানে এ ক্ষেত্রফলের একটি পৃষ্ঠ কল্পনা করে নাও। তার উপরে তরলের যে স্তম্ভটুকু হবে সেখানকার তরলটুকুর ওজন এ পৃষ্ঠে বল প্রয়োগ করবে। তাহলে আমরা এখন এই যে তরলের নিচে যদি আমরা যাই, তাহলে সেই নিচের কোনো একটা পয়েন্টে আমরা কি করতে চাই, উদাহরণস্বরূপ প্রেসার নির্ণয় করতে চাই। তাহলে প্রেসার যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা যখন প্রেসার নির্ণয় করব তখন আমাদের কয়টা জিনিস লাগে, দুইটা জিনিস লাগে। তাহলে প্রেসার সমান হচ্ছে কি এফ ডিভাইডেড বাই এই। তাহলে আমরা যদি তরলের নিচে উদাহরণ হিসাবে এরা বলছে যে এইটুকু এলাকায় আমরা কি করতে চাই, এখানে কতটুকু, মানে এখানের যে কোনো একটা পয়েন্টে আমরা কি চাপ নির্ণয় করতে চাই। তাহলে ওখানে আমরা আগে একটা এরিয়া নিই, নির্দিষ্ট একটা এরিয়া নিলাম এ। তাহলে ওই এরিয়ার উপর কতটুকু পানি চাপ প্রয়োগ করবে। সাইডের পানিগুলো যেগুলো আছে ওগুলো কি এর উপর চাপ প্রয়োগ করবে, করবে না। তখন আমরা জানি যে অভিকর্ষ বল সবসময় কি করে, নিচের দিকে কাজ করে। অর্থাৎ প্রতিটি পানির কণার ওজন কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে এখান থেকে তাহলে এই যে এরিয়া, এই এরিয়ার উপর এই এরিয়ার ঠিক উপর পর্যন্ত যে এরিয়াটুকু আছে, সেই এরিয়ার পানিটুকুই শুধু কি করবে, চাপ প্রয়োগ করবে। তাছাড়া অন্য কোনো এরিয়ার চাপ প্রয়োগ করবে না। এই যে তাহলে যে এরিয়াটা নিচে আছে ওই সেম এরিয়া বরাবর উপরের দিকে মাঝখানে এই যে যত পানি আছে এখানে, এই সমস্ত পানিটুকুই শুধুমাত্র এই ক্ষেত্রফলের উপর চাপ প্রয়োগ করবে। এর বাইরের পানিটুকু কি করবে না, চাপ প্রয়োগ করবে না। তখন আমরা জানি
পানির যে কোনো জিনিসের ওজন খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে এই যে এরিয়া, তাহলে নিচে একটা সার্কেল, উপরে আর একটা সার্কেল, এই দুই সার্কেলের মাঝখানে যে পানিগুলো আছে সমস্ত পানি কি করবে, নিচের দিকে বল প্রয়োগ করবে। সেই বলটাকে আমরা কি করতে চাই, বের করতে চাই। তাহলে আমরা তাহলে এখানে এই তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই যে এরিয়াটুকু আছে এই এরিয়াটা, এই যে এরিয়া, এই এরিয়া না, এটা একটা ভলিউম হয়ে গেছে। এই একটা এরিয়া, এই একটা এরিয়া, এই এরিয়ার মাঝখানে যা কিছু আছে পুরাটাই হচ্ছে কি এই আয়তনটুকু। এটা কিসের মতো, এটা একটা ডেফিনেটলি এটা একটা সিলিন্ডারের মতো। এটা কার মতো দেখতে, একটা সিলিন্ডারের মতো। এটা একটা সিলিন্ডার হয়েছে। তাহলে যে সিলিন্ডারের নিচের ক্ষেত্রফল হচ্ছে এ, বা এটার ব্যাসার্ধ যদি কি হয় আর হয়, তাহলে ক্ষেত্রফল এ সমান হবে কি পাই আর স্কোয়ার। তাহলে আপাতত আমরা এই ধরে রাখি, এর ক্ষেত্রফল যদি এ হয় আর এটার উচ্চতা যেটা, এটা উচ্চতা যদি কি হয় এইচ হয়, তাহলে এর আয়তন কত হবে, ভি সমান হবে এ এইচ। এখন কথার কথা, এখানে যে তরলটা আছে এই তরলের ঘনত্ব যদি আমাদের জানা থাকে, এই তরলের ঘনত্ব যদি আমাদের জানা থাকে, তাহলে সেই ঘনত্বের, সেই পদার্থের আয়তন ভি সমান এ এইচ। তাহলে নিচের ক্ষেত্রফল ইন্টু উপরের হাইট এ এইচ। তাহলে আমরা কি করতে পারবো, তার ভরটা বের করতে পারবো। তাহলে এই যে সিলিন্ড্রিকার যে এরিয়াটা আছে বা ভলিউমটা আছে, এই সিলিন্ড্রিক্যাল ভলিউমের মধ্যে যে পানি আছে সেই পানির ভর কত হবে, রো, ওই পানির ঘনত্ব বা অন্য কোনো তরল হলে সেই তরলের ঘনত্ব ইন্টু সেইটুকুর আয়তন। সেইটুকুর আয়তন কত, আমরা আগেই বের করে ফেলছি এ এইচ। সেইটুকুর আয়তন কত হবে, এ এইচ হবে। তাহলে ঘনত্ব ইন্টু এ হচ্ছে নিচের ক্ষেত্রফল, আর এইচ হচ্ছে এই যেখানে আমরা তলটা কল্পনা করছি সেই তল থেকে একদম পানির উপরের পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা। তাহলে রো এ এইচ, এটা হচ্ছে কি ওই ওই যে সিলিন্ড্রিক্যাল এরিয়া আছে সেই এরিয়াতে যে পানি ধরছে তার কি ভর, ঠিক আছে, তার ভর। তাহলে ভরটা আমরা কত পাইলাম, তাহলে যে কোনো নিচে, তাহলে এখানে আমরা ভর যে কোনো তরলের ভর আমরা পাইলাম কত, তরলের ঘনত্ব ইন্টু ওই তরলের যে এরিয়া আমরা কল্পনা করতেছি তার কি ক্ষেত্রফল ইন্টু ওই উচ্চতা। তাহলে আমরা যদি পুরো পাত্র হিসাব করতাম, এইটুকু কল্পনা না করে পুরো পাত্রটা হিসাব করতাম, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কতটুকু হইতো, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হইতো কি এই পাত্রের তলদেশটার ক্ষেত্রফল হইতো। আর উচ্চতা কত হইতো, পুরো পানির উচ্চতা হইতো। সেক্ষেত্রে আমরা এই পুরো তাহলে এই যে তলদেশের যে ক্ষেত্রফল সেটা যদি এ হয় আর পুরোটার যদি এইচ হয়, তাহলে এটারও ক্ষেত্রফল আয়তন হবে কি এ এইচ। তাহলে এখানে এই পানির আয়তন কত হবে এ এইচ, আর এই পানির ওজন কত হবে, সরি ভর কত হবে, এই পানির ঘনত্ব ইন্টু এখানে যে পরিমাণ পানি আছে অর্থাৎ পানির আয়তন এ এইচ। তাহলে আমরা এখান থেকে ভর পাইলাম কি রো এ এইচ, ঠিক আছে। তাহলে ভর যদি এটা পাই আমরা, তাহলে এখান থেকে আমরা তার ওজন কত পাবো, তখন তখন আমরা তো কি বের করবো, আমরা তো পি বের করব, তাই না, আমরা বের করব প্রেশার। তাহলে আমরা যখন পি বের করবো, তাহলে আমরা এফ সমান কি জানি, এফ সমান জানি এমজি, এমজি ডিভাইডেড বাই কি এই। তাহলে একটু আগেই আমরা পদার্থের তরলের ঘনত্ব এবং তরলের আয়তন দিয়ে কি বের করলাম, তার ভর বের করলাম রো এ এইচ। তাহলে কত হবে রো এ এইচ ইন্টু কি জি ডিভাইডেড বাই এ। তার কারণ কি এরিয়াটাও তো এ, তাহলে এ আর এ কি কাটা, তাহলে হইল কত এইচ রো জি। এই দুটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে হয় কি এইচ রো জি। তাহলে দেখো যে কোনো তরলের ক্ষেত্রে প্রেশারটা কত হচ্ছে, যে কোনো তরলের ক্ষেত্রে প্রেশার আছে এইচ রো জি। তাহলে এটা যে কোনো একটা পয়েন্টে একক ক্ষেত্রফলে যে কোনো তরলের জন্য প্রেশার কত হবে এইচ রো জি। আশা করি যে কোনো তরল বা এটা প্রবাহীর ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো প্রবাহীর ক্ষেত্রে প্রবাহীর নিচে তার যে কোনো পয়েন্টে প্রেশারের মান শুধুমাত্র তার কিসের উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে, তার ঘনত্বের উপর নির্ভর করে, আর কার উপর নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। নিচের ক্ষেত্রফল তো থাকবে না স্বাভাবিকভাবেই, কেন ক্ষেত্রফল তো এক একক।
তাহলে এই জন্য কি ক্ষেত্রফলের মান তো 1। ঠিক আছে, যদি 1 1 নিতাম তাহলে 1 1 কেটে যেত, এও কেটে যেত, মানে এটা মিলেই তো 1 হয়ে গেল। তাহলে শুধু থাকলো কি এইচ রো জি। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাইলাম, তাহলে যে কোনো তরলের জন্য যে কোনো পয়েন্টে যে চাপ, সেই চাপটা কত হবে এইচ রো জি, এবং এটা শুধুমাত্র পদার্থের কার উপর নির্ভর করবে, ঘনত্ব এবং হাইটের উপর নির্ভর করবে। অর্থাৎ যে পয়েন্টে আমরা চাপ নির্ণয় করতে চাইতেছি সেই পয়েন্ট থেকে তরলের কি সর্বোচ্চ উচ্চতা। তো এখান থেকে একটা জিনিস যদিও সম্পর্ক নয়, তারপরেও যখন আমরা পুরো বই একসাথে পড়ি তখন আমাদের মধ্যে সূত্রগুলো কি হয়ে যায়, গোলমাল লেগে যায়। আমরা এর আগের অধ্যায়ে পড়ছি ইপি, কাজ ক্ষমতা শক্তিতে পড়ছি ইপি সমান এমজি এইচ। তো এটা হচ্ছে কোনো একটা পয়েন্টের কি স্থিতি শক্তি। আর এখানেও আমরা পড়লাম তাপ, কোনো একটা তরলের কি যে কোনো পয়েন্টে তাপ এইচ রো জি। তাহলে অনেকটা মিল আছে এখানে, যে এখানে কিন্তু এইচ আছে। তাহলে চাপের ক্ষেত্রে যে এইচ, এই এইচটা হচ্ছে কি তরলের সর্বোচ্চ পৃষ্ঠ থেকে যে পয়েন্টে আমরা চাপ নির্ণয় করতে চাই সেই পয়েন্টের কি গভীরতা। তাহলে এই এইচটার নাম হচ্ছে গভীরতা। অর্থাৎ যে পয়েন্টে আমরা চাপ নির্ণয় করতে চাই সেই পয়েন্টের গভীরতা, অর্থাৎ উপরের সর্বোচ্চ পৃষ্ঠ, অর্থাৎ তরলের সর্বোচ্চ উপরি পৃষ্ঠ থেকে ওই পয়েন্টের কি উচ্চতা, এটাকে বলতেছি আমরা কি গভীরতা। আর স্থিতিশক্তির ক্ষেত্রে যে এইচ, সেটা হচ্ছে কি যে পয়েন্টে আমরা স্থিতিশক্তি নির্ণয় করতে চাচ্ছি সেই পয়েন্টের দূরত্ব থেকে নিচ থেকে, তখন এই এইচ এর নাম হচ্ছে উচ্চতা। নিচ থেকে কোনো কিছুকে যখন আমরা পরিমাপ করি সেটাকে বলে উচ্চতা, আর যখন উপর থেকে কোনো কিছুকে আমরা পরিমাপ করি কোনো পয়েন্টের এর দূরত্ব, তখন সেটাকে আমরা বলি গভীরতা। তাহলে এই দুই এইচ কিন্তু এক না, তাহলে এই এইচ হচ্ছে গভীরতা। এটা হচ্ছে তো এমজি ই কে সমান যখন এমজি এইচ হয়, গতিশক্তির ক্ষেত্রে যে এইচটা নিতে হয় সেই এইচটা কিন্তু উপর থেকে নিতে হয়। তাহলে এই দুইটা এইচ সেম, গতিশক্তির এইচ এবং প্রেসারের এইচ সেম, কিন্তু স্থিতিশক্তির এইচটা কি আলাদা নিচ থেকে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এগুলো গোলমাল করা যাবে না। তখন এগুলো আমরা আলাদা আলাদা অধ্যায় পড়লে তখন এটা মনে থাকে, কিন্তু যখন পুরো বই একসাথে রিভিশন দেই তখন দেখা যাচ্ছে যে এইচ নিয়ে কি হয়ে যায়, অনেকগুলো সূত্রে এইচ থাকে, তো তখন দেখা যাচ্ছে যে আমাদের গোলমাল পেকে যায়। বাতাস বা গ্যাসকে যেরকম চাপ দিয়ে সংকুচিত করে তার ঘনত্ব বাড়িয়ে ফেলা যায়, তরলের বেলায় কিন্তু সেটা সত্যি নয়, কঠিনের বেলায় তো নয়ই। অর্থাৎ তরলকে চাপ প্রয়োগ করে এর আয়তন খুব বেশি কমানো যায় না, তরলকে চাপ দিয়ে সেরকম সংকুচিত করা যায় না, তাই তার ঘনত্ব বাড়ানো কিংবা কমানো যায় না। সমুদ্রের তলদেশ থেকে এই যে কত 5.03 চিত্রে সমুদ্রের তলদেশ থেকে সমুদ্রের গভীরতায় গেলে কিভাবে পানির চাপ বাড়তে থাকে সেটা দেখানো হয়েছে। যেহেতু পানির ঘনত্ব প্রায় সমান তাই চাপটা সমান হারে বেড়েছে। সমুদ্রপৃষ্ঠে শূন্য থেকে শুরু করে সমুদ্রের তলদেশে সেটি অনেক বেড়ে গেছে। তাহলে এখানে দেখাইছে যে যেহেতু গভীরতার সাথে সাথে এখানে চাপের একটা সম্পর্ক দেখাইছে, তাহলে আমরা জানি যে পি সমান হচ্ছে কি এইচ রো জি। জেনারেলি ঘনত্ব কি হয় না, কমে না। আমরা যত নিচে যাব তত পানির ঘনত্ব কি একটুখানি বেড়ে যাওয়ার কথা, তার কারণ চাপ প্রয়োগ হচ্ছে। বাতাসের ক্ষেত্রে যেমন নিচের অংশের বাতাসের ঘনত্ব কি বেশি, উপরের অংশের বাতাসের ঘনত্ব কম, তখন বাতাস হচ্ছে কি উপর থেকে চাপ প্রয়োগ করলে সংকুচিত হয়, কিন্তু পানি সেরকম হয় না। এই জন্য সমুদ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে পানির উপরের লেভেলের যে ঘনত্ব থাকে নিচের লেভেলের ঘনত্ব প্রায় সেম থাকে। আর জি তো কি ফিক্সড, তাহলে এখানে প্রেশারটা তাহলে শুধুমাত্র নির্ভর করবে কার উপর, এইচ এর উপর। তাহলে প্রেশার কার উপর নির্ভর করবে, এইচ এর উপর। অর্থাৎ প্রেশার প্রপোর্শনাল হচ্ছে কত এইচ, পি প্রপোর্শনাল এইচ। তাহলে উচ্চতা যত বাড়বে প্রেশারও তত বাড়বে। সেক্ষেত্রে সমুদ্রের যদি আমরা সমুদ্রের পৃষ্ঠতলের উচ্চতাটা যদি 0 ধরি, অর্থাৎ গভীরতা সমুদ্র পৃষ্ঠের গভীরতা হচ্ছে কত 0, তাহলে এটাই হচ্ছে, এটা উচ্চতা না, এটা হচ্ছে গভীরতা। সমুদ্র পৃষ্ঠে 0, যত নিচে যাচ্ছি আমরা গভীরতা হিসাবে যেখানে, এখানে এইচ হচ্ছে কি গভীরতা। যদি পার কিলোমিটারে যাই বা মিটারে যাই কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে কি একই হারে প্রেশারটা কি থাকবে বাড়তে থাকবে। যখনই একই হারে বাড়ে তখন এরকম কি হয় সোজা রেখা হয়। তাহলে এটা কি হবে এরকম সোজা কি হবে উঠে যাবে। তো পানির চাপের ক্ষেত্রে এইরকম একটা লেখচিত্র পাওয়া যাবে, তার কারণ এটা আমরা জানি যে প্রপোর্শনালের ক্ষেত্রে এইরকম হয়। তো
এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তিমি মাছ সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 মিটার গভীরতায় যেতে পারে। তার মানে সেটি কত চাপ সহ্য করতে পারে? ধরে যে প্রতি 10 মিটার গভীরতার জন্য 1 অ্যাটমসফিয়ার চাপ বাড়ে। তাহলে 10 মিটারের জন্য যদি 1 অ্যাটমসফিয়ার বাড়ে, তাহলে তিমি মাছ কত মিটারে যায়? 2100। তাহলে টোটাল চাপ কত বাড়ে তাহলে? তাহলে সমুদ্র পৃষ্ঠে আমরা জানি চাপ কত হয়। সমুদ্র পৃষ্ঠে চাপ আছে 1 অ্যাটমসফিয়ার। সমুদ্র পৃষ্ঠে চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। তাহলে 10 মিটার গেলে হয় কত? 1 অ্যাটমসফিয়ার থেকে 2 অ্যাটমসফিয়ার হয়, তার মানে বেড়ে যায় আর কি। তাহলে কতটুকু বেড়ে যাবে? তাহলে প্রতি 10 মিটারের জন্য যদি 1 অ্যাটমসফিয়ার বাড়ে, তাহলে 2100-র জন্য বাড়বে 210 গুণ। তাহলে 210 গুণ বেড়ে যাবে। তাহলে 1 অ্যাটমসফিয়ারকে 210 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল ওইখানে তাহলে 2100 মিটার গভীরতায় প্রেসার হবে কত? 210 অ্যাটমসফিয়ার। তখন ভূপৃষ্ঠে আছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে প্রতি 10-এর জন্য কত হবে? 1 অ্যাটমসফিয়ার করে বাড়বে। তাহলে 2100 মিটারের জন্য কত হবে? 2100 ভাগ 10, অর্থাৎ 210 গুণ বেড়ে যাবে। তাহলে 210 গুণ 1 সমান 210 অ্যাটমসফিয়ার। তাহলে তিমি মাছ 210 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এরপর আছে পানির নিচে প্রতি 33 ফিট গভীরতায় 1 অ্যাটমসফিয়ার চাপ বেড়ে যায়। ডাইভাররা ওখানে একটা দিছে আইডিয়া করে, প্রতি 10 মিটারে, হ্যাঁ প্রতি 10 মিটারে 1 অ্যাটমসফিয়ারের কথাই বলছে। 10 মিটার মানে 33 ফিট আর কি। তাহলে সর্বোচ্চ তারা 1000 ফিট অর্থাৎ 330 মিটার পর্যন্ত গিয়েছে। সেখানে কতটুকু চাপ সহ্য করতে হয়েছে? তাহলে 33 এটিএম। যেহেতু প্রতি 10 মিটারের জন্য 1 অ্যাটমসফিয়ার বাড়ে, তাহলে 33 10, তাহলে তাহলে কত? 330-এর জন্য 33 অ্যাটমসফিয়ার বাড়বে। 33 অ্যাটমসফিয়ার হবে। যাই হোক, এরপর হচ্ছে প্রশ্নটা, সেটা হচ্ছে কেরোসিনের ঘনত্ব হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। এটা পানির চেয়ে হালকা। পানিতে 1000, পানির এত, এবং পারদের ঘনত্ব হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। এই তিনটি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করো। তাহলে চাপ বের করার সূত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? এইচ রো সি। রো এর মান দেওয়া আছে, জি এর মান আমরা জানি। তাহলে এইচ এর মান বসিয়েই আমরা কি করতে পারবো? এই হিসাবগুলো করতে পারবো। তাহলে এটা আলাদা কোনো বিষয় না। এরপর আছে কেরোসিন, পানি এবং পারদ, এই তিনটি তরল কত গভীরতায় 1 অ্যাটমসফিয়ারের সমান চাপ দেবে? তাহলে এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যে তরলই হোক না কেন, আমরা কি করতে চাই? এক সমান পরিমাণ চাপ, অর্থাৎ সমান পরিমাণ চাপের জন্য আলাদা আলাদা ঘনত্বের পদার্থের জন্য কোনটা কত মিটার হওয়া লাগবে। ঠিক আছে? কোনটা কত মিটার হওয়া লাগবে? তার কারণ আমরা জানি যে জিনিসের ঘনত্ব কম, তার মানে মানে উদাহরণ হিসেবে যদি আমরা এইভাবে দেখি, যে একই ঘনত্বের কি করছি, একই ঘনত্বের আমরা একই উচ্চতা বিশিষ্ট তিনটি কি করছি পাত্রে আলাদা আলাদা তরল নিয়েছি। তাহলে চাপ কি এক হবে? এইচ তো ভিন্ন ভিন্ন, এইচ কি সেম, কিন্তু তাদের ঘনত্ব কি আলাদা আলাদা। রো জিও সেম, এটা হচ্ছে কি রো 1, এটা হচ্ছে রো ডাবল প্রাইম বা 2, এটা হচ্ছে রো 3। তাহলে ঘনত্ব যেহেতু আলাদা আলাদা, তাহলে চাপ কি হবে? যার ঘনত্ব বেশি হবে নিচে চাপ কি হবে? সবচেয়ে তার বেশি হবে। এখন আমরা যদি সমান চাপ পেতে চাই, তাহলে কি করতে হবে? যার ঘনত্ব কম তার হাইট কি করতে হবে? ঘনত্ব যত গুণ কম, হাইট তার তত গুণ বাড়াইতে হবে, তাই না? এর যদি ঘনত্ব আরো কম হয়, এর হাইটটা কি হইতে হবে? আরো বেশি হতে হবে। ঠিক আছে? তাহলে যার ঘনত্ব যত কম হবে, তার হাইট কি হবে? তত বেশি নিতে হবে একই পরিমাণ চাপ পাওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আমরা দেখি যে কোনটার জন্য কত লাগে। তো পানির জন্য কত লাগে? প্রত্যেকটার জন্য 1 অ্যাটমসফিয়ার। পারদে কত লাগে? তো পারদের ক্ষেত্রে আমরা হিসাব করি, আমরা জানি যে পারদের জন্য 76 সেন্টিমিটার গভীরতায় 1 অ্যাটমসফিয়ার হবে। পানি যেহেতু পারদ থেকে কত 13.6 গুণ কম, তাহলে পানির গভীরতা 13.6 গুণ বেশি হইতে হবে। এই জন্য আমি বললাম যে যার ঘনত্ব যত কম হবে, তার ঘনত্ব তার একই চাপ পাওয়ার জন্য তার হাইট কি হতে হবে? তত বেশি হওয়া লাগবে। তার কারণ আমরা জানি পি সমান এইচ রো জি। তাহলে পি সমান হচ্ছে কি? পি সমান এইচ রো জি। তাহলে তাহলে দুইটারই চাপ যদি, দুইটা জিনিসের চাপ মনে করো পি ওয়ান সমান হচ্ছে এইচ রো জি, আর এইচ ওয়ান রো ওয়ান জি।
আর এটা হচ্ছে এইচ টু রো টু জি। তাহলে এই দুইটাকে যদি সমান হইতে হয় তাহলে এর ঘনত্ব কি হবে, যত বেশি হবে এর হাইট তত কি হওয়া লাগবে, কম হওয়া লাগবে। তাহলে গুণ করে কি হবে, একই মান পাওয়া যাবে। তো তরলের চেয়ে তাহলে পানির চেয়ে পারদ কত, 13.6 গুণ বেশি ঘনত্ব তো পারদের। তাহলে উচ্চতাটা পানির কত হওয়া লাগবে, তাহলে 13.6 গুণ বেশি হওয়া লাগবে উচ্চতা। তাহলে পারদের ক্ষেত্রে আমরা জানি যে 76 সেন্টিমিটারেই কি হয়, 1 অ্যাটমসফিয়ার হয়। তাহলে পানির ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার পাওয়ার জন্য কি হইতে হবে, 76কে 13.6 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে পানির ক্ষেত্রে 10.3 মিটার হবে। কেরোসিনের ক্ষেত্রে কি হবে, কেরোসিন আবার পানির তুলনায় কত গুণ কম, 0.8 গুণ কি, এই যে কেরোসিনের ঘনত্ব আবার পানির ঘনত্বের চেয়ে কি 0.8 গুণ কম। তাহলে কেরোসিনের ঘনত্ব কি হইতে হবে, পানির ঘনত্বের চেয়ে এত গুণ কি হইতে হবে, তাহলে বেশি হইতে হবে। ঠিক আছে, তাহলে ওইটাকে 0.8 মানে এটাকে আমরা যদি উল্টাই দিই যে 1.5 গুণ কম আর কি। তাহলে 1.5 গুণ হাইট আরো বেশি হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এটা, তাহলে তো এই গেল বিষয়। তো আমরা এখন একটা বিষয় হইতে পারে যে পারদের জন্য যে এটা আমরা কি করে বুঝলাম। ঠিক আছে, পারদের জন্য যে 76 সেন্টিমিটার হাইট সেটা আমরা পাইলাম কোত্থেকে, এখানে দেওয়া আছে। তো এই জিনিসটাও আমরা কি করতে পারি, বের করতে পারবো। সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমরা জানি যে এক এক অ্যাটমসফিয়ার সমান কত, আমি বলে দিয়েছিলাম যে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101.325 গুণন 10 পাওয়ার 3 এত কি প্যাসকেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কি করতে পারবো, 1 অ্যাটমসফিয়ারের জন্য পারদের ঘন হাইট কত হওয়া লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে 1 অ্যাটমসফিয়ার আমরা যে পি সমান যে এইচ রো জি, এই যে সূত্রটা, এই সূত্রে এইচ কে যখন আমরা মিটারে লিখি আর ঘনত্বকে যখন আমরা কি কেজি পার মিটার কিউবে লিখি, তখন এই পিটা কিসে পাই, প্যাসকেলে পাই। তাহলে আমরা যদি কি করি, তাহলে এইটা সমান আমরা কত প্যাসকেল লিখতে পারবো, এত প্যাসকেল, 101.325 গুণন 10 পাওয়ার 3 প্যাসকেল লিখতে পারবো। তাহলে এইখানে যদি আমরা এইচ বের করার চেষ্টা করি, তাহলে এইচ সমান কি হবে বলো দেখি, তাহলে রো জি দ্বারা ভাগ করতে হবে এখানে, 325 গুণন 10 পাওয়ার 3। এটাকে যদি আমরা রো জি দ্বারা গুণ করি, তাহলে ওর রো হচ্ছে কত, 13,600 গুণন ঘনত্ব হচ্ছে কি 9.8। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে কত, 0.67 মিটার হবে। কারণ এটাকে 100 দ্বারা গুণ করলে হয় কি 73 সেন্টিমিটার। এই যে এইভাবে আমরা কি পেলাম যে পারদ 1 অ্যাটমসফিয়ার চাপের জন্য পারদের হাইট লাগবে কত, 76 সেন্টিমিটার। একইভাবে এটা আমরা পানির জন্য এই হাইটটা বের করতে পারবো। তখন এখানে কি করতে হবে, পানির ঘনত্ব দিতে হবে। আর এখানে যদি কেরোসিনের হাইট বের করতে চাই, তাহলে এখানে কেরোসিনের ঘনত্ব দিয়ে দিতে হবে। তাহলে এইভাবেও আমরা কি করতে পারবো, ঘনত্বগুলো হিসাব করতে পারবো। তো আমরা এই অধ্যায়ে এত আমরা চাপ এবং ঘনত্বের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো আমরা কি করলাম, এখানে জানলাম। তো তো এই যে চাপ এবং ঘনত্ব, এই কনসেপ্টটাকে ব্যবহার করে আর্কিমিডিস কি করছেন, বিভিন্ন ধরনের নীতি দিয়েছেন, পরীক্ষা করছেন এবং ওইটাকে ব্যবহার করে চাপ এবং ঘনত্বের কনসেপ্টটাকেই ব্যবহার করে একটা জিনিসের আর্কিমিডিস যেটা করছিলেন সেটা হচ্ছে একটা জিনিস খাঁটি নাকি খাঁটি না এটা বের করছিলেন। মূলত সোনার সোনার ইয়া সোনার যে খাঁটিত্ব এটা তিনি বের করছিলেন। তো এটা কিভাবে কাজ করে আর্কিমিডিসের নীতি এবং প্লবতা, এই জিনিসটা আমরা এর পরের যে আছে ভিডিও আছে সেটাতে দেখবো। আজকে আমরা এই পর্যন্তই থাকি, অর্থাৎ 237 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে দেখলাম। বাকি অংশটা আমরা কি করব, পরের ভিডিওতে দেখব। আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।